এই ঘটনাটা লাস্ট আপনার ঘটছে ভাইরাল হয়েছে বিষয়টা না? আমি যেটা জানতে চাচ্ছি যে ভাইরাল হওয়ার ঘটনাটা, ভাইরাল হওয়ার Viral হয়েছে পরবর্তী আপনার আমার মনে হয় এপ্রিলের দিকে ভাইরাল হয়েছে। তো যাই হোক, আজকের এই সিক্রেটস অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে নিয়ে যাবে। অফকোর্স আমরা শুরু করছি আজকের সিক্রেটস, এবং শুরুতেই ব্যাকগ্রাউন্ডে থাকবো এনামুল রয়েছে আজকে সিক্রেটসে। জি বলুন, ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে। আপনার আমি ছোটবেলা মা বাবার সাথে ছিলাম। বাবা কি করতো? কেজি স্কুলে চাকরি করতো, জব করতো আর কি। আচ্ছা, আপনি কি কয় ভাই বোন আপনারা? আপনার 3 ভাই 1 বোন। আপনি বড় সবার? মাঝারো। আপনি মেঝো? ওকে, ঠিক আছে, বলেন। তা আমার আব্বু নর্মালি এখন নর্মালি একটা জব করতেছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। আর এভাবে আপনার এর আগে ওনাদের নিজেরা বাবা তো শিক্ষিত, তো ওনারা নিজের এলাকায় একটা স্কুল দিছে, একসাথে একটা স্কুল দিছে। ওখানে আব্বু কয়েকদিন টিচার হিসেবে নিয়োজিত ছিল। তারপর মানে আপনার বাবা শিক্ষকতাও করেছেন? এই কারণে একটু এলাকায় পরিচিত, মাস্টার হিসেবে পরিচিত, সবাই তাকে এক নামে চেনে এরকম আর কি। তো এখন একটা ইন্স্যুরেন্স আছে। আচ্ছা, আমি ছোটবেলা নানু বাড়িতে থেকে বড় হয়েছি। ক্লাস 3 পর্যন্ত নানু বাড়িতে ছিলাম। 3 থেকে চলে আসার পরে যখন আম্মু আবার আমাকে নিয়ে আসছে, ওখান থেকে নিয়ে এসে 3 অবস্থায় নিয়ে এসে আমাকে একটা কেজি স্কুলে ভর্তি করেছিল। আপনার কেজি স্কুলটা হয়েছে আমাদের পাশের এলাকায় পিপেতে। কেজি স্কুলটা ভর্তি হয়েছিলাম, ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম। ওখানে আম্মু আবার ক্লাস করাইতো প্ল্যান্টে। তারপর আসা পড়ার পরে ওখানে লেখাপড়া করতেছিলাম। তার 1 বছর পরে এই আমাদের আব্বু সহ অনেকেই স্কুলটা দেয়, আমাদের গ্রামে স্কুলটা দেয় কেজি স্কুল। তখন এই স্কুলটা দেওয়ার পরে স্কুলে ভর্তি হয়েছি, ক্লাস 2-এ ভর্তি হয়েছি। আমার ক্লাস 2-এ ভর্তি হওয়ার পরে মানে মোটামুটি আমার লেখাপড়া ভালোর দিকে ছিল, স্টুডেন্ট হিসাবে ভালো ছিলাম। হয়তো নিজেরটা নিজে বলি না, বাবা মা সবসময় বলে যে তুই ভালো স্টুডেন্ট ছিলি, গর্বে সবার মধ্যে মোটামুটি ব্রিলিয়ান্ট ছিলাম আমি। আর তাছাড়া ছোটোবেলা থেকে একটু দুরন্ত ছিলাম, দুষ্টামি বেশি করতাম। তো বাইরে চলে আসার পরে ওখানে লেখাপড়া করতে করতে ক্লাস 5 পর্যন্ত এমনি কেজি স্কুল তো একটা আপনার বেসরকারিভাবে একটা বৃত্তি পরীক্ষা হয় নর্মালি, প্রতি বছর আমি অ্যাটেন্ড করতাম এটা। ইনশাল্লাহ 5 বছর আমি পরীক্ষা দিয়েছি, 5 বছরে বৃত্তি পেয়েছি। আমি ক্লাস 1-এ সাধারণ করে বৃত্তি পেয়েছি, ক্লাস 2-এ বৃত্তি পেয়েছি টেনেল বলে, 3-তে টেনেল বলে, 4-এ টেনেল বলে পেয়েছিলাম বেসরকারিভাবে। আর যখন 5-এ উঠছি তখন এই বেসরকারি বৃত্তিটাই সাধারণ করে পেয়েছিলাম। তার মানে ধরে নিতে পারি যে আপনি স্টুডেন্ট হিসেবে ভালোই ছিলেন? আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। ওকে, স্যারদের চোখেও মোটামুটি ভালো ছিলাম। আমি যে স্কুলে লেখাপড়া করছি ওই স্কুলে আমি টিচারই করছি না, এই যে এসসির পরে। আবার মাঝে মাঝে এখনও যাই, কারণ আম্মু স্কুলে টিচারই সেভাবে এখনও আছেন। তো আম্মুর বদলে মাঝে মাঝে যাইতে হয়। তো এখানে লেখাপড়া করার পরে আমি যখন 8 ওঠার পরে যখন এটা জিসি দিছি, তখন মনে আমার রেজাল্ট ছিল 4.75। আমি সবার শেষে ভর্তি ছিলাম 2 মাস পরে, যখন রেজিস্ট্রেশন চলতেছিল তখন ভর্তি ছিলাম ফেব্রুয়ারিতে। তারপর 9-এ যখন উঠি, 9-এ ওঠার পর আমি বাড়িতে চলে আসছি নানুর বাড়ি থেকে। আমি বলছি নানুর বাড়িতে থাকবো না, আর বাড়িতে পড়বো। তখন মামা আবার দিতে চাইছিল না, মামা আবার রাজনীতি করতো ওখানে। মা বলতো না তুই যাইস না, আমি আমার সাথে থাক বাড়িতে, আমি একা থাকি। তখন রেখে দিয়েছে, মামা আসতে দেয় না। তখন আমি আবার আরেকটা স্কুলে ভর্তি হয়েছি। তো ওখানে অনেকদিন যাওয়ার পরে ওখান থেকে টিসি দিচ্ছিল না আমাকে, বলছে যে স্যার বলছে যে না তোমাকে দেওয়া যাবে না, তোমার মামা নিশ্চিত করছে তোমার টিসি দিতে। তো আমার আবার রিটার্ন করতে হয়েছে। 9-এ যখন ওখানে রিটার্ন করছি, রিটার্ন করার পরে 6 মাসের ভিতরে একটা ঝগড়া হয়েছিল খেলা নেয় রমজান ঈদের সময়। পরে রাত্রে একটা ঝামেলার কারণে আপনার ওই এলাকায় একটা মার্ডার হয়ে যায়। ওকে, আমরা রোজার ঈদে নামাজ পড়ে খেলাধুলা করছি, খেলাধুলার পরে ঝগড়া হয়েছে। ঝগড়ার পরে অনেক মারামারি হয়েছে, আমার হাত কেটে গেছিলো। তারপর এটা নিয়ে বলছিল বিচার হবে। তখন আমার মা বলছে আচ্ছা ঠিক আছে, বিচার হলে ভালো। তখন আমার সদর হাসপাতাল পাঠাইছে মামলা টামলা করার জন্য। এই মামলা মানে খুন হয়ে যায় বলতে কারা খুন করেছে? খুন হয়ে যায় বলতে আপনার আপনি জড়িত ছিলেন না? ঠিক আছে, তাহলে আপনার কাছ থেকে এই বিষয় নাই বা জানি, সামনের দিকে আগান। হ্যাঁ, তো ওই কারণে আমরা এলাকা থেকে থাকতে পারি, এই খুনটার কারণে আমরা বাড়িতে থাকি নাই। আর একদম সবাই বাড়ি ছেড়ে চলে গেছে। মানে আপনার ফ্যামিলি মেম্বারও বাড়ি ছেড়ে চলে গেছে? নানুর বাড়িতে যখন থাকি আমার ফ্যামিলি মেম্বার তো থাকতো ওই বাড়িতে। তো এখন তো আমি তো স্কুলে পড়তেছি, আমার তো রেজিস্ট্রেশন হয়ে গেছে তার মাঝে। তা আমি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে চলে আসছি ঢাকাতে। ও আমার মামা বাবার একটা ছিল তখন, র্যাবে ছিল তখন, মামা ট্রান্সফার করে দিয়েছে আমার, ফোন দিয়ে বলে দিচ্ছে যে ওরে ঢাকাতে ট্রান্সফার করে দেন। তখন আমি ঢাকা মেডিকেল চলে আসছি। ঢাকা মেডিকেল থেকে 2 দিন ছিলাম, তারপরে বাসা চলে আসছি। ঢাকা খালামুনি বাসা আছে ওখানে মোহাম্মদপুরেই, তো ওখানে চলে আসছি। পরে নানু বাড়িতে সবাই চলে আসছে। সবাই চলে আসার কারণে আপনার ওই নানুরা তো আমার মোটামুটি অনেক ভালোই লেভেলে ছিল,
ওনারা তো ঘরে যা ছিল একদম সব কিছু নিয়ে গেছে, আপনার অনেক কিছু নিয়ে গেছে। ওই মামলায় আমার মামা সহ আসামি পড়ে গেছিল, ওকে। মানে অনেকে পড়ে গেছে এই মামলায়। তারপরে ওইখান থেকে চলে আসার পরে আমি আবার রাগদুল যে স্কুলে পড়ার জন্য প্রথমে ভর্তি ছিলাম, ওই স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করতেছিলাম, ইয়ার জন্য পড়তে পারতেছি না। তখন বলতেছে এমনি ক্লাস করা লাগে, তখন আব্বু নিয়ে গেছে যে তুই ক্লাস করে হবে, ওখানে পরীক্ষা দিস, কিছুদিন যাক চার্জশিট বাইরে হোক, তখন দেখ কি হয়। তখন পরীক্ষা টরীক্ষা দিলাম ওখানে। ওখানে আবার ক্রিকেট খেলা, তো আমার ছোটবেলা থেকে এটা নেশা, একটা ভাত খানার মতন আর কি, সবাই খাওয়া যেরকম খায় আমার ক্রিকেট খেলাটা এরকম একটা নেশা, খেলাধুলাটা। তো আব্বু নিষেধ করতেছিল যে খেলা দরকার নাই, তুই যেখানে আসোস। আমি আবার কম্পিউটার ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলাম, তো ডিপার্টমেন্ট কম্পিউটার, তো এখানে লেখাপড়া করতেছি। তা বলতেছে তুই ভালো করে লেখাপড়া কর, এটাই চলবো। আমি বলছি না, আমি খেলবো, যেটুকু আগাইতে পারি। তখন প্র্যাকটিস করতাম। তখন আব্বু দিতে চাইছিলাম, পরে ভাইয়াও দিতে চায় না। ভাইয়া আবার তখন থাকতো ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে তখন বিদেশ যাবে আর কি। তখন ভাইয়া নিষেধ করতেছিল, পরে আম্মু কইতেছে আচ্ছা ঠিক আছে করুক। পরে ঢুকলাম ওখানে, প্র্যাকটিস করতাম রেগুলার, ক্লাস মিস দিয়ে আমি প্র্যাকটিস করতাম। আমার খেলার প্রতি অনেক নেশা ছিল, তো ওখানে প্র্যাকটিস করতাম, খেলাধুলা করতেছি। তো হঠাৎ একদিন একটা বড় ভাই আমার পরামর্শ দিল যে আনামুল তুমি ঢাকা চলে যাও। আমি তখন ওখানে লেগ স্পিন হিসেবে বল করতাম, যেটা ওখানে ছিল না, অনেকেই করতো না। তখন আমার বলে জানাবুল তুমি ঢাকাতে চলে যাও, ভালো হইব তোমার জন্য। তো আমি ভাবলাম যে এখানে তো ধানমন্ডি আবহানিতে ভর্তি হলে পারি। তো এই জন্য আমি ঢাকার জন্য সেকেন্ড সেমিস্টার আগেই ট্রান্সফারের জন্য ট্রাই করতেছিলাম। ট্রান্সফারের নিয়মটা নাই আমাদের সময়, এই সময়টা ট্রান্সফার দিচ্ছে না, ফার্স্ট সেমিস্টার দেয় না, সেকেন্ড সেমিস্টার দেয় না। আমি কি করলাম, ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছি না ক্রিকেটে, তখনই আমি ট্রান্সফারের জন্য আমার খালামুনিকে বলছিলাম যে বোর্ডে যোগাযোগ করা লাগে। তখন বোর্ড থেকে কলেজ থেকে অনুমতি চাইছি, দেয় না ওনারা বলছে পারবো না, এই সেই। আমার মামা বলছিল দেওয়ার জন্য, পরে দেয় নাই। পরে বোর্ডে যোগাযোগ করছে, ট্রান্সফারটা দিছে আমার, বোর্ডে দিছি আর অনুমতি দিছে 1 মাস। আমি যখন সেকেন্ড সেমিস্টার ফাইনাল দিছি, সেকেন্ড সেমিস্টার ফাইনাল দেওয়ার পরে আমার এই রেজাল্ট আসছে, আমি ট্রান্সফার হয়েছি। তার মাঝে কাহিনিটা আপনার শুরু হয়েছে। আমি যখন সেকেন্ড সেমিস্টার ফাইনাল দিই, আমার কিন্তু লক্ষ্য ক্রিকেটার, আমি ক্রিকেটারের জন্য আমি মানে ঢাকাতে আসতেছি, ট্রান্সফার, এছাড়া আমার কোনো উদ্দেশ্য নাই। শুধু আমার লেখাপড়া মানে পাশাপাশি থাকবে, এতটুকুই। ঢাকা পলিটিক থেকে ট্রান্সফার নিয়েছি তেজগাঁওতে। তো ভাবলাম যে খেলাধুলা করবো, যাক অসুবিধা নাই। এর মাঝে রমজানে আমাদের ফাইনাল পরীক্ষা চলতেছে, সেকেন্ড সেমিস্টার ফাইনাল। আমি যখন এক্সাম দিয়ে আসার পরে বাড়িতে আসি, বাড়িতে খেলাধুলা, এক কথায় খেলাধুলা, দুষ্টামি এর ভিতরেই। আপনার আমাদের দিকে একটা ব্রিজ আছে, ওইদিকে একদম রেগুলার গোসল করতে যাইতাম, লাফাইতাম, ব্রিজ থেকে লাফ দিতাম আমরা অনেকেই, যারা এই বয়সের যারা ছিলাম আমরা, গত বছর আর কি, আপনার 17 ঈদের সময়, ঈদের পরে। তার মাঝে আপনার আমি ট্রান্সফারের জন্য অনুমতি নিচ্ছি, এই জন্য ফেনী থেকে আমি একবার সবকিছু নিয়ে আসছি। আমার আব্বু থেকে আবার জোর করে টাকা নিয়ে আমি আবার ওই ব্যাট বল প্যাড হেলমেট সবকিছু কিনছিলাম। তো এগুলো নিয়ে একবার বাড়িতে চলে আসছি, ট্রান্সফার নেব। তার মাঝে আমার ট্রান্সফারের আসতেছে না, নোটিশ আসতেছে না, টেনশনে আসছিলাম। তার মাঝে আমার ফ্রেন্ড ছিল হাবিবুল্লাহ, তো ও আমার ছোটকালের ফ্রেন্ড, আমরা একসাথে লেখাপড়া করছি। তো ওদের বাড়িতে ছোটকাল থেকে রেগুলার যাওয়া আসা করতো। তার বড় ভাইয়ের সাথে আবার আমার ভাইয়ের ফ্রেন্ড ছিল, বন্ধুত্ব ছিল। তার মাঝে ভাবি একদিন আমার থেকে নাম্বারটা চাইলো। তাদের পাশের বাড়ি, তার মামি হয়। ভাবি বলতে আমার ভাবি হয়। আপনার সঙ্গে কি আগে পরিচয় ছিল? হ্যাঁ, আমাদের পাশের বাড়ি, মানে আগে দেখা সাক্ষাৎ হতো, পরিচিত, একদম ক্লোজড সম্পর্কে ভাবি হয়। সম্পর্কে ভাবি হয়, আর ওর মামি হয়, হাবিবুল্লাহর মামি। আর হাবিবুল্লাহর আপন মামি? হ্যাঁ, হাবিবুল্লাহর আপন মামি। তাদের ঘর তার মামির ঘর পাশাপাশি। তো আপনার নাম্বার চাইলো, এই ভাবি আপনার নাম্বার চাচ্ছে? এমনি ভাবির সাথে সবসময় কথা হইতো, দুষ্টামি করতাম নর্মালি, যেটা স্বাভাবিকভাবে হয় দেওয়ার ভাবির সাথে, এরকম কথাবার্তা এরকম। তো হঠাৎ একদিন আমার থেকে নাম্বার চাইলো, এভাবে হাবিবুল্লাহ বাড়িতে যাওয়া হইতো। তো হঠাৎ একদিন আমার থেকে নাম্বার চাইলো, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন। তখন আমার নাম্বারটা দিচ্ছিলাম, দেওয়ার পরে আমি তখন বাড়িতেই, উনি আমার 1 সপ্তাহ পরে ফোন দিছিল। 1 সপ্তাহ পরে ফোন দেওয়ার পরে আমার বলতেছে কে, আমি বলতেছি আনামুল, আপনি কে? পরে বলতেছে বাড়ি কোথায়, আমার পরিচয় আমি একদম সব বলে দিছি ডিটেলস, কারণ আমি ওনার কণ্ঠটা চিনে ফেলছি, কিন্তু উনি ভাবতেছে আমি কিছুই চিনি না। তখন আমি বললাম যে তো আপনি কি লিখে ফোন দিচ্ছেন? বলতেছে শালিকা আমার একটা আত্মীয় আছে, হয়তো আপনার কাছে ফোনটা চলে আসে। আমি ও আচ্ছা ঠিক আছে। পরে রাইখে দিছে ফোন, দুষ্টামি করার পরে। তাই আমি বললাম দুষ্টামি করে ফোন দিছে। পরে তাদের হাবিবুল্লাহর বাড়ি আর তার নাদুর বাড়ির পাশে মাঝখানে একটা মাঠ ছিল, এটা তাদের বাড়ি ছিল, তারা বাড়ি করবে, এই জন্য ওখানে খেলা হইতো রেগুলার, আশেপাশে পানি ছিল, এই জন্য ওই জায়গায় খেলা হইতো।
এভাবে নর্মালি দুষ্টামি করতাম। এছাড়া আমি আর কোনোদিন ওনার দিকে খারাপ দৃষ্টিতে তাকাই নেই। খারাপ দৃষ্টি বলতে আমি শুধু ভাবতাম এতটুকুই, তার মাঝে যদি দু একটা কথা বলতো দুষ্টামি করতাম এতটুকুই, আর বেশি কিছু না। ওকে। তারপর উনি আমার থেকে নাম্বার আবার নাম্বারটা চাইছে আমার থেকে 1 সপ্তাহ পরে। উনি তখন মনে হয় এই বাড়িতে ছিল না, ওনার বাবার বাড়িতে থেকে ফোনটা দিয়েছিল। তখন আসার পরে আবার নাম্বারটা চাইলো, নাম্বারটা চাইছে। তো আমি বললাম ওই দিন না নাম্বার নিছেন, বলছে ডিলিট হয়ে গেছে। তো উনি আবার বলছিল না একটা গ্রামীণ সিম আছে, গ্রামীণ সিমে তো ফোন যাইবো। তখন আমি বুঝছি যে ওই নাম্বারটা। পরে উনি যখন আবার কল দিছিল তখন বুঝছি এই নাম্বারটা চাওয়ার পরে আপনার তখন প্রায় কোরবানি আসবো, অনেক দেরি। তখন উনি আবার নাম্বারটা নেওয়ার পর আবার আমার ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে এটা আমার নাম্বার এইসি। তখন তার সাথে টুকটাক কথা হইতো। তার মাঝে আবার আমার ট্রান্সফার অনুমতি হয়েছে। পোলান্ড ফোন দিয়ে বলতেছে যেন তো ট্রান্সফার হয়েছে, বোর্ডে নোটিশ হয়েছে। তো আমি তো জানতাম না বোর্ডে যে নোটিশ আসবে ওটা ট্রান্সফারের। তখন আমার মাথায় মনে হয় আকাশ ভেঙে বসছে, কারণ সময় ছিল না, কাগজপত্র নিয়ে ঢাকাতে জমা দেওয়ার সময় খুব কম ছিল। আমি তখন টিভি দেখতেছিলাম, তখন আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে তো না ট্রান্সফার আসছে, তুই তো অনলাইনে আসিস না, এই জন্য তোর নক করতে পারি না। তখন আমি বললাম কি বলিস? হ্যাঁ পুরো ফেনী থেকে তোর নামটা শুধু আসছে। আমি বললাম ও তাইলে ঠিক আছে, কয় তুই কালকের ভিতরে চলে আয়, তো এর পরের দিন নিয়ে সব কিছু ঢাকাতে জমাই দিতে হইব, ঢাকা বোর্ডে জমাই দিতে হইব। তা আমি কী করলাম, আমার নক করলাম, আমার ফোন দিলাম স্কুল থেকে আসার জন্য। আমার আবার ওই কেদি স্কুলের টিচার হিসেবে নিয়োজিত ছিলেন। ওকে। তো আমার ফোন দিয়েছি, আম্মা বলতে চাইছে ঠিক আছে আমি বাড়িতে আসার পরে আমি কি করলাম, আমি মনে হয় বিকালের দিকে রওনা দিছি। আম্মা আসার পরে রেডি হইয়া রওনা দিছি। তার আগে থেকে আমার তার সাথে কথা হইতো নর্মালি কথা হইতো, কিন্তু নর্মালি কথা বলতে তিনি আমার সাথে মেসেজ করতেন মাঝে মাঝে, অন্যরকম মেসেজ, আপনার যেটা বলে ওই সিম্পলি, যেটা আমি কখনো পাই নাই কারো কাছ থেকে এরকম মেসেজ। সিম্পল বলতে ধরেন আই লাভ ইউ, আপনি আপনার প্রপোজ করছি, এরকম কিছু। আপনার ভাবি তারপরে তোমার ভালো লাগে, তারপরে তো কোনো কিছুতে আবার সরি টরি এরকম মেসেজ। তো আপনাকে হঠাৎ এরকম করে মেসেজ পাঠালো, আপনি এত অল্প বয়সী, আপনার থেকে ওনার বয়সের ডিফারেন্স কত বছর ছিল? সঠিক বলতে পারবো না, তবে তার আইডি কার্ডটা এই বছর হয়েছে এটা বলতে পারবো। এমনও আইডি কার্ড হয় নাই মনে হয়। আপনার যে বয়সে ছোট ছিল? আমি বয়সে ছোট। আপনি বয়সে ছোট? আমি বয়সে তার থেকে আনুমানিক কয় বছরের ছোট? আমার থেকে আনুমানিক 5 বছরের ছোট। ওকে। 4-5 এরকম মেসেজ করতো। তা আমি ভাবতাম যে দুষ্টামি করে, কারণ আমি ভাবতাম যে দুষ্টামি করে হয়তো তার মাঝে এরকম দুষ্টামি করে। তো আমি বলতাম মাঝে মাঝে যে এরকম। আমি আবার সরাসরি ফোন দিতাম কারণ আমি মেসেজে রিপ্লাই দিতাম না। তো আমি সরাসরি, কারণ আমার ভিতরে কোনো দুর্বলতা আসতো না ওই কারণে। আর আনকমন মেসেজ পাঠায় আমার কাছে, ওই জন্য একটু কেমন লাগতো। তখন আমি বলতেছি যে আবার ওই সময় আমি সাথে সাথে যদি ফোন দিতাম, ফোন রিসিভ করতো না, মানে কথা বলতো না, ফোন রিসিভ করতে চুপ থাকতো। তো আমি কল দিতাম না, এতটুকুই। আর মাঝে মাঝে আবার ওনার যখন কল দিতাম, উনি আবার কল দিত কোন সময়, রাত্রের দিকে কল দিত। তো আমি যদি গেতাম ফোন তোলার নাকি লেগে এসে, তো তখন উনি এরকম মেসেজ করতো। তো তার মাঝে আবার আমার ট্রান্সফারের অনুমতির জন্য আমি ফেনীতে গেছি। ফেনীতে গিয়া রাত্রে চলে গেছি, ওই দিন রাত্রেই বাড়ি থেকে চলে গেছি। গিয়ে কাগজপত্র উঠানোর জন্য অনেক দৌড়াদৌড়ি করার পরে কাগজপত্র নিয়েছি। কাগজপত্র নেওয়ার পরে ওই সময় আমি আবার তার জিজ্ঞাসা করছিলাম যে আপনি আমার ওইরকম মেসেজ করেন কি লিখে, ফ্রেন্ড হিসেবে তো মেসেজ করা যায়। উনি আমার বলতেছে, আমি তাইলে ফ্রেন্ড ভাবেন আমার নাকি? তা আমি বলতেছি যে আমি তো কোনো সময় আমার ফ্রেন্ডের এরকম মেসেজ করি না, আমি আমার কোনো ফ্রেন্ডের এরকম মেসেজ করি না। তার মাঝে আবার তিনি আবার কোশ্চেন করছিলেন যে এরকম মেসেজ করলে কি হয়েছে, মেসেজ করা জানা? আমি কইছি ও ফ্রেন্ড হিসেবে তো করতে পারে। তখন আমি বললাম যে আমার তো অনেক ফ্রেন্ড আছে, হাবিবুল্লাহ আছে, আবু বকর আছে, আমি তো তাকে কোনো সময় মিসই করি নাই, আপনি আমার মিস করেন। তারপরে উনি কথা বলতো না তত একটা, সাথে করতো না। রাত্রে আবার ওই যে দেরি করে ফোন দিতে মাঝে মাঝে, তখন জিজ্ঞাসা করলে এরকম কই ফ্রেন্ড হিসেবে করতে পারি, তখন আমি এত একটা রেসপন্স করি না এইরকম। আমি ভাবতাম যে দুষ্টামি করে হয়তো থাক, ওনার কথাতে থাক। তার মাঝে যে আমি ফেনী গেছি, ফেনী থেকে ট্রান্সফার নিয়ে আসার পরে আমি হাবিবুল্লাহর সাথে ছিলাম তখন। তো এর মাঝে উনি 2-3 দিন আগে ফোন দিয়েছে। তার মাঝে আমি যখন হাবিবুল্লাহর বাসায় উঠছি তখন আর ফোন দেয় না, ফোন আসে না, আমার ভিতরে এত একটা আসে না। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিয়ে, আপনাদের অথরিটির সাথে যোগাযোগ করা যায়নি বলে আমরা রেডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করছি। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানটাই আমরা যাই। তারপর এর মাঝে আমি আবার তার একটা ইমো আইডি খুলে দিয়েছিলাম তার মোবাইলে। কার মোবাইলে? ওনার মোবাইলেই। ওকে, ইমো আইডি খুলে দিলেন বলতে কি, ওনার থেকে তো আপনি দূরে থাকতেন, দেখা পেলেন কিভাবে? বাড়িতে যখন ছিলাম ওকে, ওখানে তো রেগুলার খেলা হইতো।
তো খেলার পরে একদিন হঠাৎ আমার বলতেছিল যে নাউল ওনার আবার টাচ মোবাইল একটা ছোট যে ওনার স্বামী একটা ফোন আসছে বিদেশ থেকে, মনে ওনার হয় হাজবেন্ড ফোনটা- বিদেশে থাকতো? না, উনি একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার। ওনার হাজবেন্ড এমবিবিএস ডাক্তার, একসঙ্গেই থাকতো? না, উনি থাকতেন ময়মনসিংহ মনে হয়, এখনো আছেন, ভাবি কোথায় থাকতো আপনার? বাড়িতে থাকতো। তো তখন ওনার এই সেটটা আসলো, আসার পরে আমার ওনার সেটটা দিচ্ছে, আর ওনার হাজব্যান্ডের যে সেটটা ওটা আমি দেখছি, স্টেজ সেট নতুন বিদেশ থেকে আনা হচ্ছিল, তখন দিচ্ছে, তখন ওনার কাছে এই সেটটা আসছে। তো কয়েকদিন পরে আমি আবার তাদের বাড়িতে রেগুলার খেলতে যাইতাম, উনি আবার বলছে যে ওনার মোবাইল ইমোআইডি খুলে দিতে। তো আমার টাকা দিছিল, তখন আমি এমবি কার্ড আনছিলাম, আর এমবি কার্ড আনি না তার ওই মোবাইলে ইমো খুলে দিয়েছিলাম। ওই দিন ফার্স্ট প্রায় অনেক রাত ছিলাম ওখানে, প্রায় 9টা বেজে গেছে, উঠানে বসে বসে ইমোআইডি খুলে দিয়েছিলাম, মানে দেরি হয়ে গেছিলো, নেটওয়ার্ক পাইতেছিলাম মোবাইলে ডাটা সেটিং করতে করতে, এই জন্য একটু দেরি ছিল। দেওয়ার পরে তখন আমি এত একটা, আমার ইমোআইডি ছিল তখন এত একটা আমি ইউজ করি না, মানে অনলাইনে ঢুকি কম, বাড়িতে আসলে অনলাইনে ঢুকি কম, ওখানে ফেনি থাকতে ওই একটু বেশি ঢুকি, আবার ওয়াইফাই তো ওখানে একটু অতিরিক্ত অনলাইনে থাকি। তো তখন আবার মাঝে মাঝে মন চাইলে ফেসবুকে ঢুকি, বাড়িতে আসলে এমবি টেমবি ঢুকে। তো তার মাঝে আমি ঢাকাতে চলে আসছি, ঢাকাতে চলে আসার পর আপনার হাবিবুল্লার সাথে ছিলাম 15 দিন, অনেকদিন, তার মাঝে ইমুতে ওনার সাথে মাঝে মাঝে একটু কথা হইতো। আর ঢাকাতে চলে আসছি, আসার পর আমার মিড এক্সাম আসে পড়ছে, আমি তো ট্রান্সফার নিয়ে আসছি, এখানে ভার্সিটি সিস্টেম তো ঢাকা পলিটেকনিক ভার্সিটি সিস্টেম, তার মাঝে আপনার প্রেজেন্টেশন ক্লাস অনেক কিছু মিস্টেক হয়েছে না, আপনার ট্রান্সফারের কারণে প্রায় হাফ টাইম ক্লাস করতে পারি নাই, হাফ সেমিস্টার। তার কারণে আমি আসছি, প্রধান উদ্দেশ্য ছিল আমার ক্রিকেটার হওয়া, মানে ক্রিকেট খেলার লেগেই ভর্তি হওয়ার জন্য আসছি। তো তার কারণে ভর্তি হইতে পারতেছি না, কারণ এখন আমার পড়ার সময়টা বেশি, কারণ আমার পড়তে হইব এই সেমিস্টারে, মানে আমার মনে হইতেছে যে আমি ফেল করবো, তার কারণে আর ভর্তি হই নাই ওখানে। তার মাঝে আবার মিড এক্সাম এসে পড়ছে, মিড টাইম এক্সাম দেওয়ার লেগে প্রিপারেশন নিতেছিলাম। তো ওখানে হাবিবুল্লার সাথে থেকে প্রায় 15 থেকে 20 দিন ছিলাম, ওখানে থেকে লেখাপড়া করছি, করে এক্সামটা দিচ্ছি। দেওয়ার পরে বাড়িতে চলে গেছি, খরচ টরচ দিয়ে বাড়িতে চলে গেছি। তার মাঝে ওনার সাথে ইমুতে কথা হইতো টুকটাক, আগে কথা হয়েছিল আগে। তো আমার টাচ মোবাইলটা আবার আমি বাড়ি থেকে আসার সময় আম্মুরে দিয়ে আসছি, কি লেগে দিয়ে আসছি, আমার এখন তো পড়ার সময়, আমি হাফ সেমিস্টার ক্লাস করি নাই, যার কারণে আমার পড়তে হইব, এখন মোবাইলটা আনলে অনলাইনে থাকতে হইব অল টাইম, এই জন্য একটু টেনশনে ছিলাম। তো ভাবলাম যে মোবাইলটা দিয়ে আসি বাড়িতে, দিয়ে এসে আমি ছোটো মোবাইলটা নিয়ে আসছি। ছোটো মোবাইলটা নিয়ে আসার পরে তখন আর উনি আর কল দেয় না, অনেকদিন কথা হয় না তার সাথে আমার, প্রায় 15 থেকে 20 দিন কথা না। হঠাৎ আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পর আপনার আমি আমার মোবাইলটা নিচ্ছি আমার থেকে, পরীক্ষা মিড এক্সাম দিয়ে একদম বাড়িতে চলে গেছি। আমার কিন্তু তার কথা একটু মনে নাই, তখন তার সাথে কথা বলতাম, তিনি যেমন মেসেজ করতো, এইগুলো আমার একটু মনে নাই। বাড়িতে গিয়ে আমার মোবাইলটা নিয়ে আমি যখন আমার ইমুটা নতুন করে চালু দিচ্ছি, তখন আম্মুর সিমটা দিয়ে ইমু খোলা ছিল, তো আমি আবার আমার সিমটা দিয়ে নতুন করে ইমু খুলছি। তো ইমুটা খোলার সাথে সাথে আমার অনলাইনে দেখা যাচ্ছে না। তো আমি যেদিন গেছি আর পরের দিন মোবাইলটা নিছি, নিয়ে অনলাইন চালু করছি। অনলাইন চালু করার পরে উনি তো দেখছে হয়তো, তো দেখার পরে আমার ফোন দিছে, অনলাইনে দেখছে, ভাবছে আমি বাড়িতে আসছি, কারণ উনি জানে আমি মোবাইল নিয়ে নেই, এটা জানতো যে আমি মোবাইল নিয়ে নেই, টাচ মোবাইল, যার কারণে নর্মাল মোবাইল ছিল। তখন ইমুতে আমার দেখে আমার ফোন দিল, সরাসরি ফোন দিছিল, আমি ধরি না ধরে মোবাইলটা এরা আমি খেলতে গেছি, বিকাল হয়ে গেছে, খেলতে বলতে অনেকদিন পরে আসছি বাড়িতে, আমি একটু ঘুরতে যাই। তো আমাদের একটা ব্রিজ আছে, ব্রিজে চলে গেছি, ওখানে পোলামান ছিল, আমার ফ্রেন্ড মাসুদ ছিল, জুয়েল ছিল, তো তাদের সাথে তারা ওখানে ছিল, তখন চলে গেছি ওখান থেকে। যখন রাত্রে আসছি, রাত্রে আসার পরে আমি আমার নর্মাল মোবাইলটাই, তখন ওই ডাটাটা অন করার পরে আরো একবার অন করছি বিকালে, তারপর রাতে অন করি নাই, ওই ইমোটা অফ ছিল। তো তখন আমার ডাইরেক্ট নাম্বার কল দিছে, তখন আমি শুইছি মাত্র, এমন টাইমে কল দিছে আর তখন আমি মানে আমি একটু ইয়ে হয়ে গেছি আর কি, কল দিছে। আমি বলতেছি হঠাৎ, কই তুমি আসলা, ফোন দিলা না, এই সেই আমার বলতেছে। আমি কই তো আইসি কি হয়েছে এখন, তো ওনারা ফোন কথা বললে আমি ঘরে আসছি, এমন টাইমে আবার উনি কল দিতেছে। তখন আর আমি কল ধরতে পারতেছি না, শুয়ে লাইছি, আমি উঠেও যেতে পারতেছি না, কারণ পাশে আব্বা আম্মা আছে, উঠে যেতে পারতেছি না, শুয়ে রয়েছি, শুয়ে থাকার কারণে কল ধরতে পারতেছি না। আপনার বাসা থেকে ওনার বাসার দূরত্ব কতটুকু ছিল? কতটুকু 5 থেকে 600 হাত দূরে, 500 থেকে 600 হাত এরকম হবে। ওকে, মানে কাছাকাছি তো, তাহলে 2 মিনিট লাগে যেতে। হ্যাঁ 2 মিনিট এরকম, 2 মিনিট 2.5 মিনিট। তার মাঝে উনি আমার তখন উনি আমার কল দিতেছে, আমি কল ধরতেছি না, কারণ আমি শুয়ে রয়েছি পাশে, মোবাইল চালন করে শুয়ে রয়েছি, কল ধরতে পারতেছি না, কল রিসিভ করিয়া কথা বলি না, চুপ থাকি,
চুপ থাকি। তখন শীতকাল ছিল, আমার মনে আছে স্পষ্ট, শীতকাল ছিল, আমি মুরু দেওয়া অবস্থায় ছিলাম। তখন আমি মুরু দেওয়া অবস্থায় মেসেজ করছি। তখন মেসেজ করার পর আপনার উনি বলতেছে আমার দেখবো, বলতেছে এনামুল তুমি আমার বাড়িতে আসো কালকে। আমি বলি না, আমি আপনাদের বাড়িতে যাই না। দুষ্টামি করে বলতেছি আমি যাবো না। উনি বলতেছে তুমি আসো আমার বাড়িতে, আসো কি হয়েছে? আমি বলি না যাবো না, আপনার বাড়িতে যাওয়া নিষেধ। দুষ্টামি করে বলতেছি। আমি আবার ওনার মেসেজ করছি, উনি আমার ফোনে বলতেছে এনামুল কথা বলো এই সেই। আমি কথা বলতেছি না, চুপ ছিলাম তখন। তো আমি বলছি যে আমি এখন ঘুমামো, ফোন দিয়ে না। উনি বলতেছে তো আমার সাথে কথা বলবো এই সেই, উঠে যেতাম। তো আমি যাই না। পরে আমি ওনার মেসেজ করে বলতেছি যে আপনি আমার কি বলবেন বলেন, আমি শুনি। শোনার পর আমি মেসেজ রিপ্লাই দিই, কারণ আমি তো গড়তে বাড়িতে পারতেছি না। এখন গড়তে বাইরে গেলে আব্বা আম্মা খারাপ মনে করবো। তখন উনি বলতেছে কালকে ওনাদের বাড়িতে যাইতে। আমি বলতেছি আমি পারুম না, আমার কাজ আছে। তারপর বলতেছে আইতে হইব। আমি বলছি না এখন তো আমার কাজ আছে, কালকে পারুম না এই দুষ্টামি করতেছি আমি। তখন উনি তো একদম প্রেশার, আসতে হইবে এই সেই। আমি আসুম না, অনেকবার ট্রাই করতেছে। প্রায় ওই সময় আমার 15 থেকে 20টা কল দিছে, আমি কথা বলি না। উনি বলতেছে একটু কথা বলতে, আমি শুধু মেসেজ করি, কারণ আমি এখানে কথা বলার সিচুয়েশন নাই আমার, না থাকার কারণে আমি শুধু মেসেজ করতেছি। আমি বলছি যে আমি আসতে পারবো না কালকে এই সেই। পরে বলতেছে যে তুমি যদি না আসো আমি বাড়িতে, তুমি বাড়িতে আমি কালকে সকালবেলা চলে আসবো ঘুমিয়ে ওটা। আমি বলছি আন্তাজি ফালতু কথা বললেন না, এরকম বলতেছিলাম আর কি। মানে কথাটা নেই নাই এত একটা গুরুত্ব সহ। কয় তুমি দেখো কালকে চলে আসবো। উনি আমার দেখার লাগে আর কি। তার মাঝে আমি কি করছি, রাত্রে ঘুমাইছি, ঘুমাই রয়েছি। সকালে আম্মা রান্না করতেছে, উনি চলে আসছে আমাদের বাড়িতে। তো আমি তো ঘুমাই রয়েছি, আসছে আমাদের বাড়িতে। তবে তার আসার পিছনে একটা লজিক ছিল আপনার। ওই আব্বু তো এবার একটা ইঞ্জিনিতে চাকরি করতো, তো ওখানে উনি একটা এনজিও করছিলেন। তো ওই টাকা দেওয়ার সেই সুবাদে চলে আসছে। তো আইসা আমার জায়গাতে আছে ভালো আছেন চাষি এসে, আমার বলছে ভালোই হয়তো এরকম। তো আইসা আমার কানে টান মারছে ঘুমের ভিতরেই। কি মারছে? টান, কানে টান দিয়েছে। আচ্ছা, ওকে। কানে টান দিচ্ছে, আমার মেলাস একদম গরম হয়ে গেছে ঘুমের ভিতরে। তো হঠাৎ টান মারছে। আমি ভাবছি আমার ছোট ভাইটা হয়তো দুষ্টামি করছে, বা আমার ছোট বোনটা। ছোট ভাই আসবো না, আমি ভাবছি ছোট বোনটা। তো একদম রাগের মাথায় উঠছি, উঠে পিছন থেকে চাই দেখি উনি মনে দিচ্ছে। উনি হঠাৎ উনি এসে পড়ছে। আপনি ধারণা করেছিলেন কি আসবে না? আমি তো কোনো মাথায় নেই, প্রশ্নই ওঠে না আসার। হ্যাঁ, এরকম কি করতে আসবে উনি আমার উনি আসার পরে আমি কোনো রেসপন্স করি না। আমি বলতেছি এবার ওনার দেখে আমি আর কিছু বলতে পারতেছি না। ওনারা কি বলবো, উনি আমার থেকে বড়। আর তাছাড়া ওনার ধমক দেওয়ার কিছু নাই। আমার ছোট ভাই হইলে হয়তো এতক্ষণে পিড়া লাগাইতাম, অনেক পিড়াইতাম, বা কেউ হইলে তো অনেক ধমক দিতাম। আম্মা আব্বা হইলেও কইতাম যে আমরা ডাক দিচ্ছেন কি লেগে এমনি। আম্মা আব্বা তো কখনো করবো না এটা, আমার ডাক দেয় না। তখন আমার আনতেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। পরে শুয়ে রয়েছি, উনি ওনার কাছে কথা বলতেছে। তারপরে উনি আমার কইতেছে চেয়ারম্যান সাহেব কি ঘুমাইতেছে নিয়ে সেই, এখন ওঠে না, সাবে উঠবো না এসে। সাবে কোন সময় আইসে আমার শোনায় বলতেছে। তো আম্মা কইতেছে যে কালকে আসছে, কালকে পরীক্ষা হয়েছে, কালকে আসছে এই। আমি শুয়ে রয়েছি, আমি আবার শুয়ে রয়েছি ঘুম। উনি আবার আইসা ধরছে ঘুমিতে, ওটা নাকি রে এই সেই। তো একদম আমার মানে ঘুমটুম ভাঙাই দিয়ে গেছে, উড়াই একদম উড়াই লেগেছে টাইম না, মানে ওই দুষ্টামি করে উড়াই দিয়ে গেছে। তো আমি তারপরে শুয়ে রয়েছি। তারপর উনি চলে গেছে, উঠে ব্রাশ টাশ করছি, ব্রাশ টাশ নাস্তা টাস্তা কর। তো উনি বলছে যে আম বাড়িতে যাইও না বল। আমি চাইছে দেখি। তা আমি তো অবাক হয়ে গেছি যে উনি রাত্রে বলছে দুষ্টামি, আমি ভাবছি দুষ্টামি করে বলছে আসবো না এইরকম। এখন তুই চলে আসছে। তো তার মাঝে আমাদের পলিটেকনিক নিয়ে আবার এত একটা ক্লাস কম হয় আপনার। তো এই পরীক্ষা দিয়ে আসছি, বন্ধ তো আমি আবার বন্ধ যদি কলেজে 1 সপ্তাহ বা 10 দিনের জন্য বন্ধ দেয়, আমি আবার 20 দিন থেকে যাই বাড়িতে। এই একটা অভ্যাস। তা মানে অভ্যাসটা হয়েছে কি শুধু না যখন আমি হাই স্কুলে পড়ি এমন না, এই কলেজে যখন উঠছি তখন। কারণ আপনার ভার্সিটির মতো তো কলেজে তো একটা চলে ক্লাস হয় না, অফ থাকে এই আর কি। আর তাই আসা হয় না তো একটা তাড়াতাড়ি, দেরি করে যাই। তার মাঝে সময়টা বাড়িতেই, তখন তার সাথে ইমুতে কথা হইতো। তখন আবার আমার মোবাইলটা নিছি, তখন আবার ইমুটা চালু হয়েছে। তখন ইমুতে মাঝে মাঝে কল দিত এই সেই। তো তার মাঝে ওই বাড়িতে আবার পাশে আবার আমার ফ্রেন্ড আবুকের বাসা আবার এদিকেই। তো তাদের বাড়িতে রেগুলার যাওয়া পড়তো, মানে মাঝখানে তাদের বাসাটা, ওই পাশে আবু বকরদের বাড়ি, ওই পাশে হাবিবুল্লাহদের বাড়ি আপনার। তো ওই বাড়িতে যাওয়া হয়ে পড়তো।
খেলাধুলা আবার পাশে আবার তাদের বাড়ির সাথে আমরা খেলি, তাদের Okay. ঘরের সামনে খেলি। ওকে, বলেন তারপর থেকে বলেন। ও, পাশে তো আবু বকর বাড়ি, আবার হাবিবুল্লাহদের বাড়ি, তো ওখানে তার মাঝখানে আবার তাদের মাঠ আছে এই বাড়িতে একটা, তো ওখানে খেলতে যেতাম রেগুলার। সেই সুবাদে ওখানে যাওয়া পড়তো। তো আবার কথা হইতো ফেসবুকে, নর্মাল ইমুতেও কথা হইতো নর্মালি। তার মাঝে আমি উনি যখন আমাকে মেসেজ করতো মাঝে মাঝে এই সময়টাতে, তার আমি কয়েকদিন খেলতে যাই নাই ওখানে, খেলতে যাই না কি লেগা, বাড়িতে ছিলাম তো ঘুমাই যেতাম নর্মালি। তো উনি ভাবছে হয়তো ওনার উপর আমি রাগ করছি, এরকম কিছু। তো এইরকম এই টাইমে শুইলে আপনার খেলতে যেতে পারতাম না, তো কয়েকদিন খেলতে যেতে পারি নাই। তো এই কারণে পোল্যান্ডে জিগাইতেছে এনামুল কই, সবাই জিগাইতেছে এনামুল খেলতে আসে নাই, এনামুল কই। জুয়েলকে কইছে যে জুয়েল এনামুল দেখলে বইলো, বাবা ইসমাইল রে বললে, যারা আমার ফ্রেন্ড ছিল, আবুকে সবাইকে বলছে। পরে মাসুদ এসে আমার বেলা বললো এনামুল তোর তো খুঁজতে আছে। তার মাঝে আবু বকর আবার দুষ্টামি কইরা বলতেছে যে কি রে তোরে খোঁজে একটু। আচ্ছা, মানে এগুলো নিয়ে ফ্রেন্ড সার্কেলের মধ্যে দুষ্টুমি শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ওকে, কি রে তোরে খুঁজতেছে এই সেই। আমি কই হয়তো এমনি হয়তো মোবাইলে টোবাইলে সমস্যা হয়েছে হয়তো এলি। কই আমরা নাই, আমরা তো মৌলিক হতে পারি। আমি কই তাহলে কি লেগে কে বোঝাইলে কই পারবো। তারপর থেকে আবু করে একটু দুষ্টামি করে বলছে, যেটা আমি কানে নেই না, হয়তো ও আবার একটু কথা যেটা বলে মোটামুটি লেগে যায়। তার মাঝে ওর চাস্তু বোনের আবার বিয়া। আমি যখন বাড়িতে আসছিলাম আমরা রমজানে, তার আগে ভাবি আমার সবসময় একটা কথা জিজ্ঞাসা করতো রমজানের পরে, যে এনামুল তুমি কি প্রেম করো কারোর সাথে এই সেই। তাই আমি বলতাম না, এরকম না। আবার আমি দুষ্টামি করে বলতাম আমি কি লোকাল বাস যে প্রেম করবো আবার নামাই দেবো ছাইরা দেবো, এরকম। আমি ওইরকম না, একবারে ঢাকা টু কক্সবাজার নিয়ে যাবো, ওইরকম দুষ্টামি করে বলতাম অনেকবার। উনি সবসময় এই কথা জিজ্ঞাসা করতো আমারে, তা আমি এত একটা রেসপন্স করতাম না। তারপর ওনার সাথে কথা হইতো। তার মাঝে ওই বিয়াটা চলতেছিল। বিয়ার দিন আমি যখন বিয়ার দিন তাদের বাড়িতে গেছি, ওই ভাবিদের রুমে গেছি। তা আমি তো আমার ভিতরে কোনো ইয়া নাই, এই কারণে আমি গেছি ওই বাড়িতে, তাদের গেছি। তো যাই উনি রেডি হইতেছে খাইতে, বিয়েতে যাইব। তো আমাদের আবার খাওয়ার আগেই গেছি ওই বাড়িতে। ওই দিন দুষ্টামি করছি, গোসল টোসল করছি বিয়ার অনুষ্ঠানের সময়। সবার বিয়ার সময় তো একটা দুষ্টামি অনেক, এই দুষ্টামিটা করার পরে ওখানে গোসল টোসল করছি ব্রিজের দিকে আমাদের। করার পরে গেছি রেডি হয়ে বিয়ে খেতে গেছি। সাথে আমার ফ্রেন্ড জুয়েল ছিল তখন। তো ওনাদের বাসায় গেছি। আমি বলতেছি কি যাবেন না, বলো হ্যাঁ। তো কয় তুমি এখন বাইরে এই সেই রুমের থেকে। আমি আবার সচরাচর ওনাদের ঘরে যাইতাম এই সেই, কারণ হাবিবুল্লাহ আমার ফ্রেন্ড। তাছাড়া ওনাদের সাথে আমাদের সম্পর্কটা মোটামুটি ভালো ছিল, অনেক ভালো। এই কারণে যাওয়া পড়তো। আমি হঠাৎ এরকমভাবে কথা বলতেছে, তো আমি কি করছি বাইরে এসে বসছি ওনার দেখতে। তো সাথে আবার ছিল নাহিদা, ওনার ভাতিজি হয়, ওনার বড় ভাইয়ের মেয়ে নাহিদা ছিল। নাহিদা বলতেছে কাকা মনে চাচ্ছি রেডি যান, আমার সুন্দর মতো বলছে। আমি আইসা বসছি, আইসা খাইতে বসি। খানা দানা শেষ, তখন রেস্ট নিতেছি। খাওয়ার পরে তাদের বাড়িতে রেস্ট নিতেছি। উনি সাজারে যাইছে, আসার পরে খানা দানা শেষ, তখন আসছে আমি আবু বকর তখন একসাথে কথা বলতেছি। হালিমা সাথে শাইনুর ছিল। আমি আর হালিমারও বলতেছি যে ওনারা সুন্দর লাগতেছে। ও ভাবির কথা বলতেছি, ভাবি আজকে সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো ওই কথা আবার হাবিবুল্লাহ ছোট ভাই আছে একটা, ও শুনছে, হয়তো মাইন্ড করছে। তখন আবু বকর আবার চাচি হয় উনি সম্পর্কে। তো চাচি তখন সেলফি উঠে দিছিল। তা আমার বড় বললো আবু বকর আনাবুল সেলফি উঠাই। তখন আমি সেলফি উঠাই দিকে ওনার গায়ের সাথে একটু টাচ করছে, উনি আর সেলফি উঠায় না, মানে একটু টাচ লাগছে। তখন উনি কইতেছে না ছবি উঠাইব না, মানে আপনার ভাবি। হ্যাঁ। তো আমি বললাম যে আচ্ছা না উঠাইলে নাই। তখন আবু বকর বলতেছে তুই উঠা। তো পরে আমি শুয়ে গেছি ওখান থেকে ছবি উঠাইব। তো আমি শুয়ে গেছি, ওরা আইসা পড়ছি। আসার পরে আমি এতটা খারাপ মনে করি নাই। তার মাঝে বিয়েটা শেষ, ওরা নাহিদার নিয়ে গেলো, হাইবারে নিয়ে গেলো। তো ওই বাড়িতে গেছি। তো তার মাঝে এর পরের দিন মনে হয় আবার ওই বাড়িতে আসছি। তার মাঝে আবু বকর আমার বলতেছে আর কি দুষ্টামি করে, ও একা তো ওদের বসছি, ওদের ঘরের পিছনে একটা নারকেল গাছ ছিল কাটা, ওটার উপর বৈশা ইয়া করতেছে। তখন ও আবু বকর বলতেছে, মানে ও সন্দেহ করছিল একটু, জানামুল আমার বলতেছে হয়তো। আমি কই না এরকম কিছু না। ও আমার জিজ্ঞাসা কি তোর সাথে কি ওনার কোনো কিছু হয়। আমি বলতেছি না এরকম কি হইব, সীতার মতো কথা বলছ কি লেগে। পরে এর মাঝে উনি আবার চলে আসছে পিছন দিক থেকে কি জানি বলছে, আমাকে হয়তো আমার মনে পড়তেছে না। দুষ্টা মেরে চলে গেছে একটা হাসি দিয়ে। তারপর আবু বকর বলতেছে হয়তো তোর উনি পছন্দ করে। তা আমি কথাটা রেসপন্স করি নি এত। আমি যা আনতাছি কোনো উনি আর কোনো বেটা কোনো মিল আছে আনতাছি। উনি আমার থেকে সিনিয়র অনেক বড়, তার সাথে মিল ইয়ে হয় নাকি ওইটা গুরুত্ব দিই না।
এর মাঝে আমি কিন্তু সবসময় নামাজ পড়তাম, নামাজটা ঠিক রাখতাম আমার। উনি ভাবছে আমি ওনার প্রতি রাগ হয়েছি সেলফি ওঠার সময়। তো তারপরে আমি ওনারে বলছি যে থাক আমার ফোন দিন না, আপনার সাথে ভুলে গেছে, আমার মাফ করে দিন, এটা বলছিলাম। ওই যে সেলফি উঠে দেখে আমি ভাবছি উনি আমার সাথে রাগ করছে, আমি কিছু ভুলে গেছে, থাক সরি। তারপরে ঠিক আছে ওনার দিক দিয়ে আর যাই না। উনি কি করছে আমার কাছে বিচার দিছে, মানে আমার কাছে বলছে এনামুল আমার সাথে রাগ করছে কি নিয়ে। উনি আবার উল্টাটা বলছে, এনামুল আমার সুন্দর বলছে, এটা মুসা নাকি ওনার কাছে ওনার শাশুড়ির কাছে বিচার দিছে এনামুল সুন্দর বলছে, হয়তো এর লেগে এনামুল আইয়ে না এই বাড়িতে এসে, আমি কিছু বলছি বললো কি লেগে লেগে আই না। আসলে কিন্তু এরকম না, আমি এমনি যাই না। তো এই আম্মা এসে বলতেছে কি রে তুই নাকি ওনার সাথে কথা কস না, ওই বাড়িতে যাস না, এসেই ফোন বলে ধরস না। তার কয়েকদিন পরে আবার ওই যে মেয়েটার বিয়ে হয়েছে ওরে আনতে যাবো, আম ঘর থেকে আমি গেলাম, সাথে আবু বকর ছিল। ওই বাড়িতে যাওয়ার পর একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তখন উনি আবার আম করে নিয়ে আসছে। তো এসে দুষ্টামি করতেছে, কয় এই শার্টটা ভালো লাগে না। আমি আবার সাদা শার্ট পরছিলাম, সাদা শার্ট পরে বিয়ে যেতেছি, কয় বিয়েতে আসছিলাম একটা অন্য কালারের শার্ট পরে, ওই মরিচা কালার একটা শার্ট, তো ওইটা নাকি তার কাছে ভালো লাগতো এসে। তো আমি আপনার কাছে ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগতেছে না। তখন আমি সাদা শার্ট পরে আসছি, কই এটাতে খারাপ দেওয়া যায় এসে, আমি কোনো অসুবিধা নেই, আমার কাছে ভালো লাগতেছে। পরে উনি ওখানেই ছিল অনেকক্ষণ, তার মাঝে সবাই রেডি হয়ে আসছে, আইসা ট্রলার দিয়ে যাইতেছি, আমাদের দিকে তখন পানি ছিল, ট্রলার দিয়ে আপনার বিয়েতে গেলাম। তারপর বিয়েতে গেলাম, খাওয়া দাওয়া করে আসছি বাড়িতে। তার মাঝে একদিন ওনার উনি একটা ফেসবুক আইডি খুলছে, ওনার একটা ইমো আইডিতে একটা আননোন নাম্বার জয়েন হয়েছে। তো ওনার ইমো আইডিটা আমি খুলে দিয়েছিলাম জুনাইদ হাসান নামে। তারপরে উনি বলতেছে ইমো আইডিটা একটা নাম্বার ফোন দিছে, এই নাম্বারটা আমার বিরক্ত করতেছে। আমি বললাম আচ্ছা দেন। তার মাঝে উনি আমাকে অনেকবার অন্য টাইপের কথা বলতো, অন্যরকম। ওই যে আপনার যখন এই বিয়েটার পরে মানে ওই আগের মতো দুষ্টামি করতেছে, মেসেজ করে এসে। তো একদিন আমাদের বড় ভাই ছিল একজন মহসিন, উনি বিদেশ চলে গেছে, এখন বর্তমানে মালয়েশিয়া আছে। তো ওনার নিয়ে একদিন আমরা আয়োজন করছি, আমরা বিরিয়ানি পাক করবো, এই জন্য আয়োজন করছি। তখন মুরগি টুরগি কিনলাম। ওই বাড়িতে পাক করার পরে আমি কি করছি, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, যে বাড়িতে পাক করা হয়েছে ওই বাড়িতে একটা মেয়ে ছিল। তখন আমি তার কাছে কথা বলে দিছি, আমি বলছি একটা মহিলা এরকম এরকম আমার সাথে এরকম কথা বলে, আসলে কি উনি দুষ্টামি করে না সত্য। তো আমার বলতেছে, তা আমি আবার পরিচয় গোপন রাখছি। ও আবার ধরে ফেলছে যে এই মহিলাটা হইব। প্রিয় শ্রোতা, বিরতি নেব এ পর্যায়ে আরো একটি। আপনারা শুনছেন সিক্রেটস, ঢাকা FM 90.4-এ। আমি আর জি কিবরি আপনার সঙ্গে তারপর আমি আবার গোপন রেখে আমি বলছি এরকম উনি আমার এরকম পছন্দ করে, এই সেই উনি আমার নাকি মিস করে, এই সেই মেসেজ করে। তবে ও একবারে শিওর দিছে কয়টা সিরিয়াস। আমি বললাম, না আমার কি দেখতে এত সুন্দর লাগে নাকি যে সবাই পছন্দ করবো এরকম। তারপর ওখান থেকে ওনার ওরা বলার পরে চলে আসছি। তারপরে হাবুল্লার সাথে তখন খেলতাম, তখন তার ইমুতে একটা আননোন নাম্বার আসছে। তার মাঝে ঈদ আসছে, ঈদের আগে কোরবানির জন্য সবাই প্রিপারেশন নিতেছে, তো গরুর বাজার। তার মাঝে সে একটা ফেসবুক আইডি খুলছে, মেঘলা আকাশ নামে একটা ফেসবুক আইডি খুলছে তার নাম্বার থেকে। তার নাম্বার ছিল লাস্টে 666। ওই আইডি থেকে নাম্বার খুলছে, কিন্তু নাম্বারটা অনলিমিট করা নাই। অনলিমিট করা না থাকার কারণে নাম্বারটা নিয়ে গেছে অনেকে, নিয়ে গিয়া কি করছে আপনার নাম্বারে ফোন দিতেছে। তা আমার আবার বলতেছে এইসব এই একটা ছেলে ডিস্টার্ব করে এসে। তখন হাবিবুল্লাহ আবার ফুটবল খেলতেছিল তখন মারে। তা আমি বিল্ডিংয়ে ঢুকে বারান্দার ভিতরে দাঁড়ায়, তো ওই ছেলের ফোনটা ধরছি আমি, ওই ছেলেটা আবার গালাগালি করছি। উনি বলছে ওনারা নাকি বিরক্ত করে উল্টাপাল্টা কথা বলে, গালাগালি করছি। আমি আবার বলছি মানে একটু নর্মালি, এত একটা বাজে বিপ করে নেই। তার বলার পরে বলতেছে, আমি বলতেছি আপনার ফোন দিয়ে না এসে, আমার বলতেছে তুই কে এসে। পরে আমি কি করছি নাম্বারটা ব্লক করে দিছি ইমুতে। তো উনি এসে বলতেছে তুমি ওনার গালিগালাজ করছে গেলে, আপনি কি চিনেন নাকি, তাই এতক্ষণ আমার কাছে বিচার দিলেন কি লেগে এসে বলছে। আপনি আবার আমার বলতেছেন কি লেগে, বলতেছে আমার ফেসবুক আইডি থেকে এমনি নাম্বারটা নিছে। তারপর উনি আবার ওনার ফেসবুক আইডির নাম বলতেছেন আমারে, উনি আবার ফেসবুক চালাতেছে, আমার আবার লুকায় দেখে আমার ছবি ভালো লাগে এই সেই বলতেছে। আমি ফেসবুকে এরকম ভাবে ছবি দিই এই সেই বলে। তার মাঝে আবু বকর নাকি আইডিটা খুলে দিছে, পরে শুনছি আর কি, ইদানিং শুনছি। তো উনি আইডি খুলছে কীভাবে এটা আমি জানি না। তারপরে ওনার আইডির নামটাও আমি জানতে অনেক কষ্ট হয়েছে। পরে নাম বলছে যে মেঘলা আকাশ। পরে ওনার থেকে ওই নাম্বারটা ফেসবুকে নিয়ে অনেক ইমুতে জয়েন হয়ে গেছে। পরে নাম্বারটা আমি কী করছি ফেসবুক আইডিটা ডিএক্টিভ করে দিছি। ডিএক্টিভ করে দেওয়ার পরে তার এমনি নর্মালি তার এর মাঝে এরকম কোনো কিছু হয় না যে উনি আমার প্রপোজ যদি কইরেও থাকে, এর আগে অনেকবার প্রপোজ করছে আমারে, কিন্তু আমি কোনো রিপ্লাই দিই না, আমি গুরুত্ব দিই না কোনো। আমি জানি উনি দুষ্টামি করে এসে। তারপর হাইবুলে চলে গেছে বাড়ি থেকে ঈদের পর। তারপরে আমি চলে আসছি আবার ঢাকাতে আসার আগে ওনার সাথে যত কথা হয়েছে, কথা যেদিন চলে আসমু
এদিকে একটু বেশি কথা হয়েছে ওনার সাথে সরাসরি। তো কথা বলার আগে কি ওই হাবিবুল্লাদের বাড়িতে গেছিলাম, হাবিবুল্লাহ ঢাকাতে থাকে, ওনাকে রান্না করে খাইবো নিজেই, রান্না করে খাইবো গেলে গা এখানে বুয়া বিল বেশি রাখে এই সেই, তারপর যারা খাইতে পারে না খেয়ে থাকা লাগে মাঝে মাঝে মেসের ভিতরে। তো ও বলতেছে আমি রান্না করে খামো দরকারে, বুয়া আসে না মিস্টেক করে। তাই আমি বলতেছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, তোর লাগে একটা ডিশ নিয়ে যেতেছে। তার মাঝে আমি কি করছি, তার লাগে একটা ডিশ আপনার হাড়ি বাতিল নিছি। হাড়ি বাতিল নেওয়ার পরে ওর মার থেকে নিছি, হাড়ি বাতিল নেওয়ার পরে হাড়ি বাতিল নিয়ে আসছি। এলেটগুঞ্জ আসার পরে রাত হয়ে গেছে, তো পরে ওই নানুদের বাসা, নানুর সাথে দেখা কি জন্য জানি দেখা করতে বলছিল। হারিবাতিল নিয়ে যখন ও বেশ আসছি তখন আমি হারিবাতিল রাইখা যাইতে চাইছিলাম, আমার নানু আবার দিতেছে না, কেন বলছি থাক, একদম যাইতে দিতেছে না। তো ওখানে একটা বাগনি ছিল আমার, নাম ছিল স্মৃতি। তো ও বলতেছে মামা থাকেন, ও তো একদম না মামা থাকতে হইবে আজকে এই সেই। ও আবার খুব প্রেশারে ছিল, ও একটা রিলেশন করছিল যার কারণে সমস্যা হয়েছিল, ও অনেক প্রেশারে ছিল। তখন বলতেছে মামা থাকেন এই সেই। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, আমি থাকতে চাই নাই। তারপরে আমি জোর করে রেখে দিছে রইছি। তারপর ওই দিন আবার উনি আবার ম্যাচ কল দিছে, তো কল দিছে, তো রাত্রে কল দিছে, কথা বলছি। তো আবার স্মৃতি বলতেছে কে মামা, আমি বলছি ভাবি অন্য ওই যে পাশের বাড়ির, আমাদের এদিকে একটা প্রজেক্ট আছে, প্রজেক্টের ব্যাপারে বাড়ি। বলছে ও তো এইভাবে কথা বলে, আমি কই হ্যাঁ এইভাবে কথা বলে। তারপরে উনি আবার ওই যে অন্যরকম ম্যাচ মানে কথা অন্যরকম ভাবে কথা বলে এটি বলছি। কয় আমি এমনি দুষ্টামি করে আর কি, এছাড়া আর কিছু না। না মামা দুষ্টামি না এসেই। ও আবার বলতেছে না মামা দুষ্টামি না, আমার সত্যই দাঁড়ি। আমি আরে যা আন্তাজি, উনি এমনি কথা বলে, আবার ও ঠিক হয়ে যাবে। তো আমি এরপর দিন ঢাকা চলে গেছি ওর সাথে বলে, এমনি বলে ঢাকা চলে যাওয়ার পরে আমি ঢাকা এসে আমার খালতো ভাইয়ের সাথে রইলাম, ওর সাথে রইলাম। আর আমার তোষক নিয়েছিলাম বাড়ি থেকে, ওই তোষকটা আবার খালামুনির বাসা রাইখা ওর সাথে চলে গেছি। তো এখানে থাকতাম, থাকার পরে ওখানে থাকা যাওয়া, তার মাঝে আবার ক্লাস রেগুলার করতে হইতেছে আমার, কারণ আমার থার্ড সেমিস্টার পরীক্ষা ফাইনাল চলে আসতেছে। তার কারণে আমার রেগুলার ক্লাস করতে হইব, কারণ আমি অনেক হাফ সেমিস্টার ক্লাস করি নাই, প্রায় অর্ধেক ক্লাস করি নাই। তো এখন ক্লাস ধরে রেগুলার করতেছি। তো আমি ওনারা তত একটা কল দিতাম না আপনার, বেশিরভাগ সময় উনি ইমুতে কল দিত, আমারে ইমুতে কল দিত, কারণ আমি সবসময় ওয়াইফাই ইউজ করতাম। তো একদিন হঠাৎ আমার বলতেছে এনামুল তোমার তো ভালো লাগে সেই, আমি তো তোমার পছন্দ করি এসে। তো আমি বলতেছি কবে থেকে আপনি আমার পছন্দ করেন সেই। উনি সিরিয়াস মোডে বলতেছে আমার ওই যে তোমার মনে আছে একদিন আমরা বৃষ্টিতে ভিজতে আইছিলাম। তা আমি তো পুরো অবাক হয়ে গেছি, কোন দিন বৃষ্টিতে ভিজতে আসছি, মানে একদম প্রথমে। তার সাথে তখন আমার কথা হইতো না। আমি একদিন চুল কাটার জন্য শাসার বাজার গেছিলাম, কচুয়াতে সাইকেল দিয়ে গেছিলাম। ওখান থেকে আসার সময় আমার সাথে ইসমাইল আসছিল, ওর কলেজ আবার শাসার। তো ওখান থেকে আসার সময় ওনার বাচ্চারা ছিল সাথে, আর উনি তো বৃষ্টি শুরু হয়েছে আর আমরা হাঁটতে আসতেছিলাম ওনার দিকে। তো উনি আমাদের সাথে যাইবো, একা একা আসতেছিল। তো ওরা নিয়ে আসতেছিলাম, তখন ইসমাইল কি করছে, ওই পিছনে সিটে ওনার ছেলেরা বসেছে। তো আমি বলছি আস্তে আস্তে হাঁট। তো ও ছেলেকে আন্দাজ করতেছে, বলতেছে চালাই দিবে সাইকেল। তো সাইকেল নিয়ে ও আগে চলে গেছে। যাই হোক ঠিক আছে, বৃষ্টির মধ্যে এসছেন একবার। হ্যাঁ হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে অন্য ওই দিন আমার প্রেমে বেড়ে গেছে। হ্যাঁ, তো ওই দিন হাঁটতে হাঁটতে আসছিলাম, তার সাথে কথাবার্তা বলতে তো আমি আবার দুষ্টামি করে বলছিলাম, আর ওই দিন কথা বলতে আমি বলছিলাম যে ভাবি আমার যদি কেউ প্রপোজ করতে এই দিন এই বৃষ্টির সময় আসা এই সেই, ওই দুষ্টামি করতে করতে আসছি, উনি কি ওই সময় বেড়ে গেছে। তো আমার বলতেছে এই সেই তোমার আমার ভালো লাগে এই সেই। তখন আমি অবাক হয়ে গেছি, আসলে উনি কিন্তু সিরিয়াস মোডে কথা বলতেছে। তখন আমি বললাম, আমি সরাসরি একদম, তখন উনি আমার কোশ্চেন করছে যে এনামুল তুমি আমার পছন্দ করো, রেকর্ডিং পাঠাইছে সরাসরি ইমুতে, এখনও রেকর্ডিংগুলো আছে। উনি আমার পাঠাইছে যে এনামুল তুমি কি আমার পছন্দ করো, ভালোবাসো। আমি কোনো জবাব না দেয়া নগদ ওনার ফোন ধরি না। আমি বলতেছি, আমি সরাসরি বলছি আপনি আমার ফোন দিয়ে না ওই সময়ে। তার আগে উনি আমার অনেকবার বাড়িতে নেওয়ার চেষ্টা করতেছে, এনামুল বাড়িতে আসো, তোমার অনেকদিন দেখি না এই সেই, বাড়িতে আসো না। তো আমি ওনার সাথে আমি বলতেছি সময় নেই, আমার পরীক্ষা সামনে। আমি বলছি, আমি সরাসরি মানা করে দিয়েছি আপনি আমার ফোনই দিবেন না, একদম ফোন দিবেন না, একথা বলছি। উনি কি করছে, এরপর আমি রাত্রে বলছি আপনি আর ফোন দিবেন না। সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি উনি হাত কাইটা একদম ফাটালিস। আপনি ঘুম থেকে করে দেখলেন কিভাবে? উনি শুধু পিকচার পাঠাইছে, হাত কাইটা পিকচার। তো আমি এত একটা গুরুত্ব দিই না। আমি আর পরের দিন আবার বলছি যে আপনি আমার ফোন দিন না, এটা বলছি। উনি কি করছে, এখন ভিডিও করে পাঠাইছে হাত একদম কাইটা। আপনার হাত কাটছে মনে হয়, আমি ঘুম থেকে ওঠার পরে ভিডিওটা যখন দেখছি আমার কি যে এতটা খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। যেমন হাত কাটতেছে সেটা আবার ভিডিও করতেছে, আমি মানা করছি ফোন দিবেন না আমারে, এটা বলার কারণে ভিডিও করে পাঠাইছে হাত কেটে। তা আমার খারাপ লাগলো। পরে আমি উনি কি চাচ্ছিল আপনার কাছে?
উনি উনি চাইতেছে আমি যাতে ওনার চয়েস করি এইরকম আর কি। চয়েস করে উনি তো বিবাহিত, এটা তো আপনি জিজ্ঞেস possible। করেননি বিষয়টা? হ্যাঁ এটা তো ওনার বুঝারই কথা। আমি তো বলছি প্রথম যখন বলছি যে এটা পসিবল না, উনি আমার একদিন কোশ্চেন করছে এর আগেই, তোমার কাছে ফ্রেন্ড বড় না মা বড়? আমি কই ফ্রেন্ড বড় না, ফ্রেন্ডের সাথে কি মার তুলনা হয় নাকি? এর আগে আমি একবার ওনার বুঝাইছি, উনি আবার এরকম মেসেজ করতো, তো আমি বলছি দেন এটা সম্ভব না। আপনি যদি চাঁদ ধরার শখ থাকে মানুষের, তাহলে মানুষ রকেট দিয়ে যায় এমনি দূরে ফেলতো, এই দূর থেকে দেখতো না, আলো সবাই পায় না, ওইরকম ভাবে অনেকবার বুঝাইছি। তখন আমার একদিন আমার ফ্রেন্ড ছিল নাহিদ, ও বেলা শুনছিল যে ওনার বুঝাইছি যে দেখেন আপনি চাঁদের মতো, মনে করেন চাঁদের মতো দূরে, আপনি দূরত্বটা এতটা, এটা আপনাকে ধরা সম্ভব না। অন্য মনে করেন আরও আগে হইতো বা আপনার এরকম হইতো, পসিবল না এটা, বিয়ার আগে হইতো এরকম, তাইলে একটা কথা ছিল। তো উনি বলতেছে ফ্রেন্ড হিসেবে কথা বলবো আমার সাথে, এতটুকু বলতেছে, তারপরের থেকে নর্মালি কথা বলি এরকম। আচ্ছা, তখন উনি আমার বলতেছে এরকম হাত কেটে বলছে, তো আমি আমার খালতো ভাই দেখাইছি, ও বলতেছে, ওরা আবার জিজ্ঞাসা করছি এটা কি পসিবল, হইলে হইতে পারে, তবে এরকম হয়তো অন্য কারণে বা এরকম। পরে উনি বলতেছে, আমি বলছি হাত কাটছেন কি লেগে, পরে উনি বলতেছে এই কারণে, আমি ফোন দিতে মানা করছি এই কারণে। আমি তো পুরো ভয় পেয়ে গেছি, মানে এখন যদি মরেও যায় নাম পড়বো আমার, আমি যা দেখতেছি এমন ভয় পেয়ে গেছি। তা এখন ভয় তো আমার কেমন দিন লাগতেছে বুঝতে পারো না। পরে আমি এরকম পাগলামি করে নেই সেই এসব করেন না। পরে তো উনি বলতেছে তাহলে তুমি আমার মানা করছো কি ফোন দিতে, ফোন না দিতে। পরে আমি বলছি এই কারণে তোরা, তারপরে আমি তারপরে স্ট্রং, আমি তারপরে স্ট্রং ছিলাম। আমি বলছি যে হ্যাঁ ফোন দিয়েন না। আমার ভিতরে কিছুটা খারাপ লাগছিল, ওনার ওই ভিডিওটা দেখে কিছুটা খারাপ লাগছে। যখন উনি হাত কেটে বলতেছে যে এই দেখো আমার বলতেছে, আমার কিছুটা খারাপ লাগছিল। তখন আমি মানে নিতে পারছি না এই জিনিসটা। পরে তো এত একটা চাপ দিই না, তারপরেও আমি রেগুলার ওনার বলতেছি আপনি আমার ফোন দিন না, কারণ আমি ওনার সাথে কথা বলতে বলতে আমি জানি একটা সময় ওনার প্রতি আমি কিছুটা ইয়ে হয়ে যাবো, আমি এটা বুঝতাম সবসময়। তো এই কারণে আমি বলতেছি যে আপনি আমার ফোন দেন না। আর উনি যখন আমার ফার্স্ট কথা বলছে, যখন আমার ওইরকম মেসেজ করতো, তখন আমি বলছি দেন আমার সাথে এরকম মেসেজ করেন না, কারণ ওইরকম মেসেজ মানে আমি নিতে, মানে এটা আমার সাথে মানা না এক কথায়। তারপরে উনার মানা করতেছি ফোন দেওয়ার জন্য উনি বলতেছে কথা না বললে ওনার ভাল লাগে না, এই সেই ভাল লাগে না। তার মাঝে আবার উনি ওষুধ টষুধ খেয়ে ফেলে, এমনি উনি রেগুলার ওষুধ খেত। তো আমি আবার চাপ দিয়েছিলাম, আমি বলছি আমার ফোন দিয়েন না এরকম, বা ফোন দিয়ে এরকম কথা বলেন না, এই কারণে বলছে উনি কি এই জন্যই করছে। তার মাঝে ওনার সাথে একটু সিরিয়াস কথা হয়ে গেছে আমার, সিরিয়াস বলতে আমি বলছি যে আপনি আমার ফোন দিয়েন না আজকের পর থেকে। উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে ফোন দেবো না, আপনার ফোনে যেটা বলে আর কি, ফোন কি জানি বলে এটারে, ফোনে এক ধরনের অনৈতিক সম্পর্ক, হ্যাঁ অন্যরকম সম্পর্ক, যেটা বলতেছে যে আমার কি এরকম মানে ওইরকম ভাবে কথা বলার লাগে, উনি বলতেছে ওইরকম ভাবে কথা বলার জন্য। তখন আমি বলতেছি এটা কীভাবে সম্ভব, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই এই সম্বন্ধে, বা আমি তো কারো প্রেমে পড়ি নাই, তা আমি শুধু একটা মেয়ের পছন্দ করি, উনি জানতো। তো আমি আবার ওনার ফোন না ধরলে, ওই সময়ে আপনি একটা মেয়েকে পছন্দ করতেন? আমি ছোটবেলা থেকে একটা মেয়ের পছন্দ করি, ছোটবেলা থেকে, ওকে, একদম ক্লাস আমার মনে 2-3 হবে তখন থেকে। ওকে, ও আমার ফ্রেন্ড আর আবু করে জানতো। তো এই তখন উনি আবার এটা জানা লিছে। তো আমি যখন ওনার ফোন দিয়ে বানা করতাম ফোন দিয়ে না, তখন উনি আমার আবার চেতাইতো। তা আমি আবার এটা নিতে পারতাম না, কারণ আমি ওই মেয়েটারে প্রপোজ করি নাই, আমাদের বাড়ির পাশে ওরা পছন্দ করতাম। তো উনি এটা জান আমার বলতেছে হ্যাঁ এখন তো এপি ফোন দেয়, ওই মেয়েটা ফোন দেয় এই সেই, তুমি এখন আমার ফোন আমার সাথে কথা বলো না। তো ওনার সাথে এরকমভাবে কথা আমি বলতে পারতেছি না, কিন্তু উনি মোটামুটি আগায় নিয়ে গেছে কথাটা। প্রায় ওই সময় রাতে 2টা থেকে 3টা বাজে। তো এদের মাঝে অন্যরকম কথা বলছে, আমার খুব খারাপ লাগছে ওই কথাটা, আমি নিতে পারতেছি না কথাগুলো, ওইরকমভাবে নিতে পারতেছি না, আমার অনেক খারাপ লাগছিল ওই সময়টা, যেটা মানে আমি কখনো এরকম সিচুয়েশনের সম্মুখীন নেই, এই কারণে নিতে পারতেছি না। পর রাত্রে আমি ঘুমাইতে পারি নাই, আমার খুব খারাপ লাগছে, নিতে পারি নাই। পরে সকাল হয়েছে, আমি ফজর নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে আসছি, তারপরে আমার ওই জিনিসটা মনে পড়তেছে, ওই কথাগুলা, যেটা আমি লাইফে কখনোই শুনে নাই, মানে ভাবেই নাই শুনবো কোথা থেকে, যে কথাগুলো আমি কখনো শুনি না, এই কথাগুলো আমার সামনে চলে আসছে, তখন একটু খারাপ লাগতেছিল। তার মাঝে উনি বলতেছে যে দেখো আমার তোমার সাথে কথা না বলে আমার ভাল লাগে না, এক কথায়। আমি ওনারা মানা করতেছি, দেখেন আপনি আমার প্রপোজ করছেন, আমি তো বুঝতেছি যে উনি আমার প্রপোজ করছে, হয়তো একটা সময় আমি তারপরে আমি বলে যেতে পারি, আমি এটা ভাবতেছি। আমি বলতেছি না থাক আমার ফোন দেবেন না। তার মাঝে কি হইলো, একদিন সেপ্টেম্বর মাসে, তখন এটা সেপ্টেম্বর এরকম হবে, ওনার মোবাইলটা নাই, আমি ওনার আমি আইসা কখনো কল দিই নাই। আমি যদি কলেজ থেকে এসে ডাটা ওয়াইফাই অন করতাম, তখন দেখতাম সিরিয়ালে অনেকগুলো কল আইসা পড়ছে বা মেসেজ আইসা পড়ছে,
ইমুতে মাঝে মাঝে লাইন না থাকলেও লাইন দেখায় এরকম, এই কারণে উনি মেসেজ করে রাখতো, ওটি চলে আসতো। মেসেজগুলো এখনো আছে আমার কাছে, সবগুলো মেসেজ একদম ওই সময় থেকে এই পর্যন্ত যত মেসেজ ছিল ফেব্রুয়ারি পর্যন্ত, এখনো সব রেকর্ডিং শো আমার কাছে এখনো এগুলো আছে। উনি যে আমার জিজ্ঞাসা করছে অনেক কথা, তো আমি একদিন ওনার রেকর্ড করে পাঠাইছি, আপনি আর আমার ফোন দিবেন না, ওই কথাগুলো আমার কাছে আছে, মেসেজগুলো এখনো আছে যে আপনি আমার ফোন দিবেন না, এগুলো বইলা পাঠাইছি ওনারে। ফোনে তো বলছি এবার বলছি, উনি বলতেছে এরকম না। পরে হঠাৎ ওনার ফোনে উনি আর ফোন দেয় না, হঠাৎ সময়টা আমার তারিখটা মনে আসতেছে না, সম্ভবত 8 তারিখ হবে বা 6-7 তারিখ এরকম কাছাকাছি হবে, এই যে কোনো মাস্টার। তা আমি ফোন দেয় না, তাই আমি ভাবলাম যাক তাইলে মনে হয় উনি মানছে, বিষয়টা মানছে। ওনারা তখন ওইরকমভাবে ইয়া করে দিছি যে উনি তো বুঝার বিষয়, কারণ ওনার হাজব্যান্ড আছে, স্বামী আছে। তারপর আর কথা হয় না, কয়েকদিন লাইনে আসে না উনি এক কথায়, আর আমিও কল দিই না, ওনার কোনো কল দিই না, লাইনে আসে না। হঠাৎ প্রায় 1 সপ্তাহ পরে এই আইডিটা লাইনে আসছে ইমুতে আসার পরে আমি ভয় পেয়ে গেছি। ইমুতে আসার পরে শুধু সিন হয়েছে আমার এই ইয়াটা, আমার আইডিটা সিন করছে কেউ, এরকম বুঝলাম। তখন আমি ভয় পেয়ে আমি বলতেছি হয়তো এই কেউ সিন করছে, অন্য কেউ। তার মাঝে ওনার বড় ভাই, ওনার ভাবি, মানে যে বড় ভাই ছিল আমার, ওনার বড় ভাই, ওনার ভাবির নাম্বারটা আবার আমার কাছে ছিল। আমি বললাম যে ভালো আছেন এই সেই কথার মিসখানে জিজ্ঞাসা করছি, ওরা জিজ্ঞাসা করছি যে কি মোবাইল চালায় না, টাচ মোবাইল? কয় হ্যাঁ চালায়, তো মোবাইলটা নিয়ে গেছে, এরকম বলতেছে। কে নিয়ে গেছে? ওর হাজব্যান্ড নিয়ে গেছে। তখন আমি এমন ভয় পাইছি, মানে বইলে বুঝাতে পারব না। কোথায় নিয়েছে? উনি আমার বলছে যে নিয়ে গেছে, ওনার বড় ভাইয়ের ওয়াইফ বলতেছে নিয়ে গেছে। তাই আমি বললাম, তো সাথে সাথে আমি ব্লক করে দিছি ওই নাম্বারটা ব্লক করে দিয়েছি, দিয়া আর খুলি না। আমার মনে হয় প্রায় 2 মাস হবে কথা বলি না কোনো, এই কথা না, ইমুতে কোনো কথা হয় না, তার ইমুতে। কারণ ওই মোবাইলটা তার বোনের বাড়ির পাশে ছিল, তার বোনের বাড়ির পাশে থাকার কারণে মোবাইলটা নিয়ে তার বোনের বাসাতে দিয়ে আসছে ওই মোবাইলটা। তো তখন উনি আমার একটা নাম্বার থেকে ফোন দিছে, ওনার 707, সেই নাম্বারটা থেকে উনি আমার ফার্স্ট ফোন দিছিল, দুষ্টামি করছিল ফোন দিয়া, অপরিচিত নামে। তো ওই ফোন দিছে, তখন আমি নাম্বারটা চিনে বলছি, নাম্বারটা উনি আমাদের 7 থেকে 8টা ফোন দিছে। তখন আমি হেলো বলে কাইটা দিছি, আমি ওনার কণ্ঠটা শুনছিলাম স্পষ্টভাবে, আমি ইচ্ছা করে বারবার নাম্বারটা কাইটা দিছি, মানে আমি ওনার সাথে কথা বলতে চাই না, এই হিসাবে নাম্বারটা কাইটা দিছি। নাম্বারটা কাটার পরে উনি আর আমার 8টা-9টা কল দেওয়ার পরে আর কল দেয় না। আবার প্রায় কিছুদিন পরে ওনার শাশুড়ির ইমো আইডি আসছিল একটা, ওনার শাশুড়ির ইমো আইডি থেকে আমার নক করছে। তো ওনার শাশুড়ির ইমো আইডিটার নাম ছিল আয়েশা বেগম না কি জানি ছিল আইডিটার নাম। তো ইমো আইডি থেকে আমার নক করছে, আর উনি আমার বলতেছে কেমন আছেন এই সেই মেসেজ করছে। তাই আমি বলতেছি ভালো, কে আপনি? তখন উনি ওনার বাচ্চার ছবিটা দিছে, তখন আমি বলছি ও, তখন আমি বললাম হ্যাঁ ভালো আছি এই সেই। তখন প্রায় রাত 10টা বাজে, 10:30 বাজে। তো আমার আবার খিদা লাগছে, তো আমি আবার এক আন্টির বাসায় খেতাম। তো ওই আন্টির বাসায় আমি বলছি আমি খাইতে যাই, উনি বলছে কেমন আছে এই সেই, আমি কিছু ভালো এরকম বলার পরে আমি বলছি আমি খাইতে যাই এইটুকুই। তো উনি আবার আমার বলতেছে খাইয়া এসে আমার একটু ফোন দিও এসে। আমি বলছি আচ্ছা খাইয়া এসে যদি টাইম পাই তাহলে ফোন দেবো, অসুবিধা নাই। আর আপনি আমার এই নাম্বারটা এখান থেকে ব্লক মারার পাশাপাশি ডিলিট করে দিবেন, এটা বলছি। উনি বলছে আচ্ছা ঠিক আছে, নাম্বারটা এর অসুবিধা নেই। তো আমি ভাবছি যে উনি পারবো না, আমি বলতেছি দেন আপনি নাম্বারটা সেভ করছেন মনে হয়, আগে প্রথমে সেভের থেকে যাবেন, সেভ নাম্বারটা ডিলিট করবেন, আপনি এই নাম্বারটা ব্লক মারে ডিলিট করে দিবেন। তখন ডিলিট করে দিচ্ছে। তারপর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। তার মাঝে আমার সামনে পরীক্ষা, এর মাঝে উনি আমার অনেকবার বাড়িতে যেতে বলছে, এর আগে অনেকবার, ওই যখন উনি আমার একদম সিরিয়াস বলছিল যাইতে বলছে, ওনার একটা ইচ্ছা ছিল এই জন্য বলছিল যে ওনার এক পাতে টিপ গিফট করার লেগে, টিপ। তার মাঝে একটা টিপ আমি পরাই দেওয়ার জন্য বলছে। আমি বলছি এটা আমার দেওয়া সম্ভব না, আমি আপনার টিপ পরাইতে পারবো না, আর ওই সময় আমি ঠিক থাকতে পারবো না টিপ পরাই দিতে যদি। আর তখন বলতে চাইছে ঠিক আছে। তার মাঝে ওনার সাথে শেষ যেদিন আমার কথা হইতেছিল, যে ওই অন্যরকমভাবে কথা হয়েছিল রাতে 2টা পর্যন্ত, উনি বলছে যে কালকে তো শাড়ি পরবো সেই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, শাড়ি পরে ছবি টবি পারলে পাঠায়। উনি আমার বলছিল যে তোমার কি কোনো ইচ্ছা আছে এরকম? আমি আপনার শাড়ি পরা অবস্থায় কি মন দেখতে মানায়, একটু ছবিটা পাঠায়। আমি ওনার বলছি হ্যাঁ, উনি সিরিয়াস একদম। এরপরের দিন ছবি টবি পাঠাই দিছে, মানে ওই আপনার যেদিন অনেক রাত কথা বলছিলাম অন্যরকমভাবে কথা বলছি, এরপর দিন ছবি পাঠাইছে। পরে ওই ছবিগুলো এখনও আছে আমার মহিলা শাড়ি পরা, লাল শাড়ি পরা। তারপরে এই 2 মাসের ভিতরে শেষ। তো
এটাও ছিল, এটা এই সময়টা ছিল তখন ওই যে ওনার সাথে একটু অন্যরকমভাবে কথা বলছিলাম, তখন আমার ওই সময়টা আমার মানে বারবার ওই দিন এর পরের দিন অনেক মনে পড়তেছিল, কি সময় গেল রাত্রে এরকম ভাবতেছিলাম। পরে ক্লাস করছি, আর 2 দিন পর আবার ঠিক হয়ে গেছে। পরে 2 মাসের ভিতরে তো তার সাথে শুধু 2বার যোগাযোগ হয়েছে, আমি ওনার শাশুড়ির মোবাইলটা দিয়ে লাস্টে। তারপর আমার এক্সাম শুরু হয়েছে ডিসেম্বরের 6 তারিখে, তেমন আমার এক্সাম শুরু হয়েছে। আমার সাবজেক্ট ছিল, তার মাঝে আমার একটা এক্সাম ছিল 20 তারিখে ডিসেম্বরের, 20 তারিখে একটা এক্সাম ছিল, আর শেষের এক্সামটা ছিল জানুয়ারির 4 তারিখ, 18 জানুয়ারির 4 তারিখ। তো আমি কি করছি, ওনার সাথে তো কোনো কথাই নাই আমার, আর আমার ওনার কথা একটু খেয়ালও নাই এখন আর, কারণ ওনার ব্লক লিস্টে ভালো শেষ, আমি আমার মতো করে লেখাপড়া করতেছি। তার মাঝে উনি আমার 2 দিন একবার 2 দিন নক করছে, আমি ওনার মতো আমার মতো করে কাইটে গেছি। তারপরে আমি যখন 20 তারিখ এক্সাম দিছি, 20 তারিখ এক্সামটা দিয়ে আমি কি করছি, 3rd সেমিস্টার এক্সাম চলে আমার ফাইনাল। আমি এক্সামটা দিয়ে কোনো কথা নাই, একদম আমার ফ্রেন্ড আবার ছিল, তো আবার মার্কেট করবে, ও মার্কেট করবে, রিমন ছিল, তো মার্কেট করবে, ওর সাথে গেলাম, গিয়া নিউ মার্কেট গেলাম, নিউ মার্কেট থেকে মার্কেট করে তারপর চলে গেলাম বাড়িতে, রওনা দিলাম রাত্রি। তারপর আমি যাওয়ার পরে উনি আবার, ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, তারপর বাড়িতে গেছি। এর আগের দিন হাবিবুল্লাহ বাড়িতে গেছে আমার, ও আবার বাড়িতে গেছে, তো ও আবার আমার 21 তারিখে আমি আবার মাগরিবের সময় বাড়িতে গেছি, তো আবার আমার আগায় টাকা নিয়ে গেছে বাড়িতে আগায় টাকা নিয়ে যাওয়ার পরে আমি বাড়িতে গেছি, বাড়ি থেকে ও আবার জোর করে ওদের বাড়িতে নিয়ে আসছে, আং বাড়িতে চল। পরে আমি যাইতেছে নেই, পরে ও নিয়ে গেছে, সাথে জুয়েল ছিল। তো ওদের বাড়িতে যা গেছি, যখন ওই মাঠে যখন খেলি আমরা, পাশেই তাদের ঘর, ওই ভাবির ঘর, তো উনি আবার ওই দিন বাড়িতে ছিল, হাবিবুল্লার সাথে আসতেছিলাম খেলা মাঠ দিয়ে, ওদের বাড়িতে আসছি, উনি আমার কণ্ঠ শুনতে পারছে। তা আসার পরে আমি হাবিবুল্লার সাথে শুয়েছি, তখন উনি আমার জিজ্ঞাসা করতেছেন ওর কেমন আসতো, তখন আমি ল্যাপটপে বসে বসে হাবিবুল্লার ছবি দেখতেছিলাম, গান শুনতেছিলাম, তখন আমার হালকা ঘুমাইসে পড়ছে, তখন উনি আসছে। ওনার মোবাইলে যে আমার চ্যাট ছিল, তখন আমি একটু ভয়ে ছিলাম, তখন দেখলাম তার হাতে মোবাইল, তখন আমি কি করছি, বাইরে এসে পড়ছি, বাইরে এসে আমার মোবাইলে এমবি ছিল মনে হয়, তখন আমি ডাটা চালু করে ওনার ব্লক লিস্টেতে ব্লকটা ছুড়ে আমি বলছি বাইরে আসছে, তাদের বাড়িতে একটা মাছা ছিল, তখন মাচার ভিতরে বসে ছিলাম, তখন আমি বলছি যে আপনার মোবাইলটা দেন, আপনার মোবাইলটা দিয়েছি, আমি কি করছি, ওনার মোবাইল থেকে চ্যাট ডিলিট করে দিছি এক কথায়, কারণ আমার ভিতরে একটা ভয় ছিল, কারণ ওনার ভয়েস আছে এখানে, যদি দেখে থাকে তাহলে ঝামেলা হইব। তখন ভাবলাম যে না, কোনো ঝামেলা নাই, শেষ, তো ডিলিট করে দিয়ে চলে আসছে। তখন উনি আমার ধরছে সাথে সাথে, তুমি আমার নাম্বার ব্লক, তোমার নাম্বারে কল ঢুকে না গেলে এই সেই, ফোন ধরো না এই সেই। আমি বলতেছি হয়তো আমার মোবাইলের সমস্যা, আমার এরকম বলছি, বুঝাই দিছি। তখন উনি কি করছে, আমার মোবাইল থেকে আবার নিছে, আমার মোবাইলটা নিয়ে উনি নিজে ব্লক ছুটাইছে, ইমো থেকে ব্লক ছুটাইছে। ব্লক ছুটানোর পরে ওনার সাথে টুকটাক কথা হয়েছে, কথা হওয়ার পরে মানে উনি আমার সামনে থাকা অবস্থায়, এটা আমার বাড়িতে যাওয়া, ফাইনাল পরীক্ষা দিয়েছি 4 তারিখে, আমি ভাবছি উনি আমার সাথে আবার আগের মতো একটু কথা বলতেছে, ওনার স্বামী ওই সময় বাড়িতে, তত একটা কথা বলে না। উনি 4 তারিখের আগে বা পরে চলে গেছে, তো উনি আমার সাথে অন্যরকমভাবে আবার কথা বলতেছে। তখন আমি ভাবলাম কি, 4 তারিখে এক্সাম দিতে আসবো ঢাকা, 3 তারিখে আসবো ঢাকা, তো আমি ভাবছি 4 তারিখে এক্সামটা দিয়া নানুর বাড়িতে চলে যাবো, আমি আর বাড়িতে আসবো না, ভালো লাগে না। তো তার মাঝে আমার অনেক বড় বন্ধ, তা আমার আবার একটু অসুস্থ, আমার আম্মু আবার একটু অসুস্থ অনেক দিন ধরে, আজকে 2-3 বছর ধরে ওনার মেরুদণ্ডটা একটু ক্ষয় হয়ে গেছে, তো এই কারণে উনি একটু হাঁটতে সমস্যা হয়। তো উনি আমার বলতেছে তুই ক্লাস করতে হইব স্কুলে যায়, যে স্কুলে আমি লেখাপড়া করছি ওই স্কুলে ক্লাস করে দেবো। আমি বলছি আমি পারুম না, এই সেই। তো আমার জোর করতেছে, আমি বলছি আমি পারুম না, আমি নানুর বাড়িতে যাবো। তা আম্মা আবার মানা করতেছে, তো নানুর বাড়িতে যাওয়া দরকার নাই, তো নানুরা নতুন অনেকদিন পর বাড়িতে গেছে, ওই ঝামেলার কারণে অনেকদিন পর বাড়িতে গেছে। আমি বলছি কি হচ্ছে, অসুবিধা নাই, তা আম্মা মানা করতেছে। তার মাঝে উনি আবার ফোন দিছে আমারে, ফোন দিয়ে বলতেছে যে বাড়িতে যাইতে দিব, ওনার ছেলেরা আবার স্কুলে ভর্তি করাইছে, কেজি স্কুলে, এই কেজি স্কুলে ভর্তি করানোর পর থেকে পুরো মেন কাহিনী রয়েছে, ওনার ছেলেরা স্কুলে ভর্তি করাইছে। তা আমি এখন কি করবো, ওনার সাথে রেগুলার স্কুলে ভর্তি করেছে, তা আমি আর বাড়িতে যাবো না বলছি আমারে। আমি বলছি উনি আমার সাথে আগের মতো কথা বলতেছে, আমি বাড়িতে যাবো না, ওনার তখন আর ব্লক করি না, তো ওই বাড়িতে যাবো না বলছি, কিন্তু আমার জোর করতেছে। তারপরে 4 তারিখে পরীক্ষা দেওয়া, আমি নানু বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছিলাম, তো আম্মা মানা করলো, আব্বা মানা করলো যে বাড়িতে তোর আমার ক্লাস করতে হবে, সেই পরে বাড়িতে চলে আসছি। 4 তারিখে রওনা দিছি, হ্যাঁ রাতে আবার আইসা ওই চিরাঙ্গুট ছিলাম, 5 তারিখে আবার চলে আসছি, রাত্রে দেরি হয়ে গেছে, চিরাঙ্গুট ছিলাম, 5 তারিখে বাড়িতে আসছি। হ্যাঁ, তারপরে 6 তারিখে তো আবার ক্লাস করতেছিলাম ওই কেদি স্কুলেই, আমরা কেদি স্কুলে ক্লাস করতেছিলাম। তখন আমি স্কুলে সবসময় মানে মুড অফ থাকতো আমার, আমি কথা বলতাম না, চুপ থাকতাম, তো এটা ওনার কাছে ভালো লাগতো না। তো উনি আমারে নক করে কইতাছে, ফোন দিয়ে কইতাছে যে আনামুল তুমি চুপ থাকো কি লেগে এই ফোন দিয়ে, আমার কিন্তু ভালো লাগে না এইসব। উনি আমার বলতেছে, সবসময় আমি মন খারাপ করে থাকতাম, মানে আমি চুপ থাকতাম এক কথায়, ওনার দিকে এত একটা গুরুত্ব দিতাম না, তখন আমার বলতো এইসব
ক্লাস যায় ফোনে বলতো, সরাসরি ফোন দিত, বলে এই তুমি ক্লাস চুপ থাকো কি লিগা, এই সেই কেমন গোমরামুখী থাকো। তাই আমি বলতেছি আপনার কি অসুবিধা হয় নাকি, এরকম বললাম। বলতেছে হ্যাঁ এখন স্কুল থেকে যাবো গা, এই সে আমার বলতেছে। আমি আপনি যাবেন গা কি লিগা, আমি আপনার জায়গায় আপনি থাকবেন। পরে আর হয়তো একটা কথা বলি না এই বিষয় নিয়ে, তখন রেগুলার আমার এরকম হইতো। তো তার মাঝে আবার স্কুলে যাওয়ার সময় তখন তো শীতকাল একদম জানুয়ারিতে, তখন শীতকাল ছিল। তার মাঝে উনি আমার ফোন দিতেছে, আপনার সকালে ফোন দিত আমার সময়, স্কুলে যাওয়ার সময় আমি আবার একটু ঘুম থেকে লেট করে উঠতাম, খাওয়া দাওয়া করে স্কুলে যাইতে দেরি হইতো, তো উনি আমার ফোন দিত অনেক, ফোন দিয়ে উঠাইতো, ফোন দিয়ে কইতো যে তাড়াতাড়ি স্কুলে এসে। তো ওই যাইতাম আমার টাইমে, আমি যাইতাম, আবার একসাথে যাইতাম স্কুলে, একসাথে যাওয়া আসা হইতো। তো একদিন হঠাৎ, হ্যাঁ ওনার সাথে এমনি রেগুলার যাওয়া আসা হইতো, তেমন কোনো বিষয় আমাদের ভিতরে, মানে ওনার আগের মতো কথা স্টাইল, কিন্তু আমার ভিতরে তেমন কোনো কিছু আসে না। হঠাৎ আপনার এমনি একবার খারাপ লাগছিল যখন উনি হাত কেটে ফেলছিল, ওই যে ফার্স্ট, তখন একটু খারাপ লাগছিল আমার ভিতরে, কেমন জানি লাগছিল আমার, এটা মানে বুঝাতে পারব না। তারপর শেষ আমি আমার আপনার অনুষ্ঠান শুরু হইব, ওনার আবার আমি আবার একটা অনুষ্ঠান ছিল আপনার গরিপুরে, আমার এক নানা হয়, নানার ছেলে মুসলমানি, তো ওখানে আসবো, এটা মনে হয় জানুয়ারি মাসে, আপনার এখানে আসবো। তো আমি বলছি যে আমি তো কয়েকদিন স্কুলে আসবো না, তো কই যাবা, পরে বলতেছে না। তো এর আগে ওনার সাথে, তো আমি অনুষ্ঠানে যাওয়ার আগে, মানে আমরা তো অনুষ্ঠানের আগে যাইতে গেছি আমার, কারণ ওখানে আমার কাজ টাজ করতে হইব, অনুষ্ঠান তো অনেক বড় অনুষ্ঠান, তো চলে যেতে হয়েছে। তার মাঝে উনি এই বিষয়ে একটু রাগ করছে, চলে গেছে দিকে। আবার তার আগের দিন ওনার সাথে বাজারে গেছিলাম, আমার জন্য আম্মুর জন্য জুতা আনার জন্য, আমার আম্মুর জন্য জুতা আনছি। আনার পরে আম্মুর দিয়ে জুতা আনি না, আমি আবার বিকালে চলে গেছি। তারপরে দিন এই জুতা আবার আম্মুর পা লাগে না, তা আমি বলছি যে এইগুলো উনি চয়েস করছে এই সেই। তারপরে চলে গেছি, তারপর আপনার গরিপুর চলে গেছি। তো আমার আবার শরীর অসুস্থ ছিল অনেক, আমার খুব সর্দি ছিল, ঠান্ডা সর্দি ছিল। তো আমি ভাবতেছি যে কালকে তো কাজ টাজ করতে হবো, এখন আর পারুম না, এখন তো ওষুধ খেতে দিব। তো আমি আবার যাইতে ওষুধ নিয়ে গেছি। তো ওষুধটা আবার একটু পাওয়ারই ওষুধ ছিল, ঘুমের ওষুধের মতন কাজ করতো। আমি যখন ওটা খাইছি আমার শরীর একদম দুর্বল হয়ে গেছে। তো আমি এখন ঘুমামো, তো তার মাঝে উনি আমার ফোন দিতেছে, কথা বলবো। তা আমি ওনারা বুঝাইতেছি যে দেখেন আমি ঘুমামো, প্লিজ, এটা আমার সম্ভব না, আমি কথা বলতে পারবো না, আমার শরীর একদম দুর্বল হয়ে আসতেছে। না উনি কথা বলবো। আমি পাশে তারপরে আমি কইছি শুয়ে শুয়ে কথা বলেন, আমি কথা বলতে পারবো না, কারণ আমার শরীর খারাপ লাগতেছে। উনি বলতেছে কথা বলবো। তার আগে একবার ওনার থেকে আমি একটা ব্লুটুথটা নিয়েছিলাম খেলার মাঠে, উনি একদিন দেখি ব্লুটুথ কান দিয়ে কথা বলতেছে। তো আমি একদিন দুষ্টামি করে কইতেছি, উনি আবার কইতেছে, আমি আবার একদিন ফোন ধরি নাই, তো উনি বলতেছে যে ফোন ধরো নাকি লেখা। তো আমি ফোন তো ধরি, আর আপনার ফোন না ধরলে কি হয়েছে, কথা বলার জন্য তো কত মানুষ আছে। তো উনি কি করছে, ব্লুটুথটা ওনার বাড়ি থেকে আইনে আমার দিয়ে গেছে, যাও আর কারোর সাথে কথা বলুন না এসে। তো আমি ব্লুটুথ নিয়ে আবার ওই এখানে বেড়াতে গেছি, তো আমার মামা আবার দেখছে, তো আমি কানে দিয়ে ঘুমাইতে দিতে, আর উনি ফোন দিয়েছে আমারে। তো আমি বলছি দেন আমি কথা বলতে পারবো না, আমি ওষুধ খেয়েছিলাম, এখন আমার শরীর খারাপ, কথা বলবো। মানে আমি মানা করছি, এখনো মেসেজগুলো আছে। উনি কি করছে, হাত কেটে ফেলছে রাগের মাথায়, কইতেছে তুমি যদি কথা না বলো এখন হাত কেটে ফেলবো। তারপরে দেয় না, পাগলামি করেন না, আমি ঘুমামো, আমার অনেক ঘুমাইতেছে, তখন 10টা বাজে। তো সাথে আমি বলছি আবার কথা বলার সিচুয়েশন নাই, সাথে মামা আছে, দুজন শুয়ে রয়েছে একসাথে, মেসেজ করে বলতেছি, মেসেজগুলো এখনো আছে। তুমি বলতেছে না, পরে উনি কি করছে, সিরিয়াস হাত কেটে ফেলছে। তবে উনি হাত কাটলে আবার এত একটা কেউ দেখতো না, কারণ উনি হাত কাটার পরে মিন্দি দিতে হাতে, আবার উনি হাত ঢাইকে রাখতো হাত। পরে হাত কেটে ছবি উঠে পাঠাইছে, আমি তো পুরো অবাক হয়ে গেছি, আরে কি হাত কেটে ফেলছে। তাছাড়া ওই সময়টা অন্যরকম ছিল একটু, উনি মানে এতটাই বুঝাইতেছে, মনে হইতেছে আমি ওনার স্বামী, এরকম ভাবে কথা বলতেছে, মানে আমি ওর সাথে কথা বলতেই এক কথায়। তা আমি আবার এত একটু গুরুত্ব দিই না, হাত কেটে বলতে সিরিয়াস। পরে আমি একটু উঠছি, ওটা বৈশাখে বলতেছি কি আপনার, আমি সত্যি একটু অসুস্থ, এই জন্য আমি ওষুধ খেয়েছি, কালকে কাজ টাজ করতে হইব, তার কারণে কথা বলতে, সাথে মামা আছে এই জন্য। পরে বুঝ মানে না, তখন কি করার আমি ফোন কাইটা ডাটা অফ করে দিছি, তার মাঝে আবার মোবাইলের চার্জ শেষ, অফ করে দিছি শেষ। তারপরের দিন ফোন দিয়া, তখন আমার খারাপ লাগছে রাত্রে, হাত কাটা ছবিটা দেখিয়া সারা দিন ভাবতেছিলাম আমি, কারণ আবার অনেকদিন পর হাত কেটে ফেলছে। আমি কি এই মানুষটা তো সত্যি নাকি আমার ভালোবাসে, এরকম বুঝতেছিলাম, আসলে কি সত্যি। ওকে প্রিয় শ্রোতা, আমরা সো প্লিজ ডোন্ট ডু দিস। ওকে, আমরা যেখানটায় ছিলাম এনামুল, তারপর তখন আমার মানে তার প্রতি একটু ভালো লাগে আছে। তার মাঝে স্কুলে যাইতাম তখন আমি যখন চুপ থাকতাম বা গোমরামুখী থাকতাম, তখন সে আমার ফোন দিয়ে কইতো দেখো এমনি থাকো না, আমার ভালো লাগে না, এই সে উনি যখন বলতো তখন আমার কাছে কেমন জানি লাগতো ওই সময়টা। তাছাড়া উনি আমার চোখের সামনাসামনি ছিল, তখন যে সময়টা বাড়িতে ছিলাম চোখের সামনাসামনি থাকতো। আবার খেলা মাঠে গেলে একটা কি ওনার
খেলা মাঠে গেলে খেলা শেষ, ওনার মোবাইলে সমস্যা হয়েছে। আগে খেলার আগে বলতো এনামুল আমার মোবাইলে হয়েছে একটু ঠিক করে দিয়ে যাও। তো এই ওনার মোবাইল ঠিক করতে করতে প্রায় এসে আজান দিয়ে দিত মাগরিবে, ওখানে রেগুলার থাকতাম। তারপরে কথা এই বাড়িতে আসার পর এই কথা বলার পরে আমার কেমন জানি তার প্রতি একটা মানে ভালো লাগা কাজ করলো। এই ফার্স্ট তার প্রতি আমার একটা দুর্বলতা এসে পড়ছে। দুর্বলতা এসে পড়ছে বলতে মানে দুর্বলতা এমন না যে আমি তার মানে পছন্দ করে বিয়ে করে এলাম এরকম না। হ্যাঁ, তার ইয়াটা ভালো লাগছে আমার কাছে, এরকম কিছু একটা লাগছে যে আসলে মানুষটা আমার সত্যি অনেক ভালোবাসে, এটা মনে হইতেছে তখন। তারপরে আর পরের দিন কাজ টাজ করার পরে আর পরের দিন রাত্রে আমি আর ওষুধ খাই না, কারণ আমি জানি আবার হাত কেটে বয়ে যাবো, এই হাতের কাটার উপরে আবার হাত কেটে লাগবে, কারণ এটা ওনার এটা মনে হয় জন্মগত অভ্যাস মনে হয় আমার মনে হয়। তারপরে হাত কাটা লাগবে ভয়ে আমি কি করছি আর শুই না আজকে। পরে কথা বলতেছিলাম, প্রায় অনেকক্ষণ কথা বলছি। তারপরের দিন কথা বলার পরে আমি এমনি জিজ্ঞাসা করতাম যে আপনি সত্যি এরকম নাকি। তো তিনি বলতেছি, তখন আমি অনুষ্ঠান শেষ, তখন বাড়িতে চলে আসছি। তারপরে ওনার এক পর্যায়ে উনি আমার সাথে একদিন দুষ্টামি করে বলতেছে এসি। তো আমি কিন্তু ওনার প্রতি এখনো সিরিয়াস না। তখন আমি একদিন ভাবলাম উনি আমার সাথে একদিন দুষ্টামি করে বলতেছে, উনি আবার ওনাদের বাড়িতে গেছিল এক সপ্তাহের জন্য, যে ওনার ভাইয়ের ছেলের মেজবানি। তো উনি আমার বলতেছে এনামুল তুমি আমার ফোন দিও না। তা আমি বলছি আমি কি আপনার ফোন দিই, আমি মনে মনে বলতেছি আর কি, আমি তো ওনার ফোন দিই না, তখন ফোন দিই না। তো আমি এক সপ্তাহ ফোন দিই না, তারপরে এক সপ্তাহ পরে উনি আবার ফোন দিতেছে এই সেই। একদিন হঠাৎ তার মাঝে একদিন হঠাৎ তিনি আমার মানে ওনার বড় ভাইয়ের ভাবির সাথে আমি অনেক কথা বলছি। তো উনি ভাবছে ওনার বিষয়ে কোনো কথা বলছি। তো উনি আমার জিজ্ঞেস চাপ দিয়ে জিজ্ঞেস আমার কি বলছে। আমি বলছি তেমন কোনো কথা বলি নাই, এমনি। তো উনি আমার বলতেছে তুমি বলবা কি না, আমি বলছি না। তখন উনি আমার বলতেছে ব্রেকআপ। তো ওনার সাথে আমার রেগুলার কথা হইতো, তখন একদম রাত্রে রেগুলার আমার ইমোতে কল দিত। তো আমি বলছি দূর, ওনার সাথে আমার প্রেমও হয় না, ব্রেকআপ হবে কই থেকে। তো আমি এসে গোসল টোসল করে আবার ওনাদের বাড়িতে খেলতে যাবো। তো দেখি উনি আমার সাথে রাগ, কথা বলে না, আগের মতো একটা নাই। তা আমি বলছি ঠিক আছে। পর রাত্রে আমার কাছে একটু খারাপ লাগতেছিল, তার ইয়াটা খারাপ লাগতেছিল বলতে আমি ওনার ফোন দিছি আরই, উনি ফোন ধরে না। তো হঠাৎ ফোন দিছে, আমি বলছি আচ্ছা সরি, যাক আপনি কি শুনতে চাইছেন বলতাছি বলি না বলুম। এরপর বলতেছে থাক। আমি বলতেছি তেমন কিছু আপনাদের বিষয়ে আমাদের বিষয়ে কোনো কথা হয় নাই, এরকম বলতেছে থাক বলতে হইব না, সে তোমার সাথে আমার কোনো কথা নাই এই সেই। আমি বলতেছি সরি। তোরে উনি বলতেছে দেখো আমার বলতেছে, আমি বলছি এমনি কথা বলি, অসুবিধা কিছু। তো উনি বলতেছে দেখ না বল, আমার একটা স্বামী আছে, ওনার একটা বাচ্চা আছে, স্বামী আছে। এতদিন উনি এসে বুঝছে এই জিনিসটা, ওনার বাচ্চা আছে, স্বামী আছে। তার আগে আমি কিন্তু এত একটা ইয়ে করি না। তখন আমি বললাম যে অসুবিধা নাই। তখন আমি মনে মনে ভাবলাম তার মানে এতদিন উনি বুঝতে পারছে এই বিষয়টা। তখন আমার কিন্তু একটু ইমোশনালি খারাপ লাগলো। তারপরে যে উনি আমার সাথে একটু মানে রাত বিয়ের মতো কথা বলছে, যেটা আমার খারাপ লাগছে, মানে কেমন জানি কষ্ট দিয়ে কথা বলছে আমারে। তো আমি বলতেছি উনি তো তাহলে মানে কি উনি আমার সাথে দুষ্টামি আসছে। তখন আমি ভাবলাম যে যাক অসুবিধা নাই। তো উনি বলছে আর ফোন দিও না আমারে, শেষ। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো 1 ঘন্টা পরে উনি আবার আমার ফোন দিয়ে বলতেছে দেখ আমার এনামুল তোমার সাথে কথা আছে এসে। পরে কথা বলতেছে, তারপরে থেকে ওনার সাথে আমার একদম সিরিয়াস মাইন্ডে কথা হইতো। মানে আমি যখন বাড়িতে আসছি তার সাথে ওইরকম ভাবে কথা হইতো, ওই যে একবার বলছিলাম 2 মাস আগে, ঠিক রাত্রে ঘুমানোর আগে ওইরকম ভাবে কথা হইতো। ওইরকম আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে তখন কথা বলতে চোখের সামনে থাকতে ওইরকম ভাবে কথা হতো ইমুতে। তো তখন একটা ইয়ে করি নাই। তখন আমি রাত্রে ভাবলাম আসলে উনি আমার সাথে দুষ্টামি করছে না, তার আমার মেজাজটা খুব খারাপ ছিল। আমি বললাম যে ওনারে আমি বুঝামো আসলে ইমোশন কি, মানুষের সাথে দুষ্টামি করা কি করে এইটা কি। তখন উনি এরপরে কয়েকদিন পরে ওনার বাড়ি যাবে, ওনার ভাই কুমিল্লা যাবে নাকি ঢাকা যাবে বলছিল আমারে। তো উনি আমার সাথে মিথ্যা কথা বলছে। তো আমি বলছি মিথ্যা কথা বলতে পারেন না, ভালো করে গুছাই বলতে পারেন না মিথ্যা কথা। এটা পড়ার সাথে পরে আমি ওনার সাথে গেছি ওনাদের বাড়ি পর্যন্ত। ওনাদের বাড়ি ছিল আপনার এই বললাম তো, তখন ওনার আমি থিতপুর পর্যন্ত নামাইছিলাম। এই ফার্স্ট আমি ওনার প্রপোজ করছি। তাও আমি নিয়ত করছিলাম যে ওনার প্রপোজ করে বুঝাবো যে আসলে ইমোশন কি। আমি দিনের বেলা বাড়িছি। আমি আবার আমার ছাড় থেকে 500 টাকা নিছি, সাদা স্যার ছিল, ওনার কাছ থেকে 500 টাকা নিছি। 300 টাকা চাইছিলাম। তো বলছিলেন স্যার আমার বিকাশ। আমি স্যার থেকে মিথ্যা কথা বলছিলাম, বলতে টাকাটা নিয়ে আসছি। এই দিন ফার্স্ট আমি ওনার প্রপোজ করছি, তার হাত ধরছি ফার্স্ট। আমি বলছি যে আপনার হাতটা ধরতে পারি, বলছে আচ্ছা ঠিক আছে। বাসে একসাথে বসছি, বলছি যে আপনার হাতটা ধরতে পারি, বলে আচ্ছা ঠিক আছে। পরে হাতটা ধরছি, ধরে ওনার হাতে একটা কিস করছি আমি ফার্স্ট তার হাতে একটা কিস করে বলতেছি মানে প্রপোজ করছি ওনার, জানি না ওনার কি হয়েছে। তারপরে 2টা কিস করার পরে আমি তার প্রপোজ করা পর্যন্ত তাদের বাড়ি এসে পড়ছে। প্রপোজ করে আমি চলে আসছি ওখান থেকে। তার সাথে তার একটা সিম ছিল 707, যেটা দিয়ে সে আমার মাঝে মাঝে তার সাথে কথা হইতো। তখন সে বলতেছে না ধরো এই সিমটা নিয়ে যাও, এই সিমটা দেখলে আমার কাছ থেকে রেখে দেবো তারা, আমার আব্বু।
তাই আমি বলতেছি রাখবো কি লিগা আপনার সিম থেকে না এই সিমটা কেউ রেখে দিতে পারে, ভাবি আছে ভাবি রেখে দিব। তারপরে সিমটা রেখে আমার কাছে দিয়ে দিল। আমি কি করছি বাড়িতে আইছি, তা আমি ভাবলাম যে শেষ সব শেষ। উনি আমি বলছি দূর, উনি যদি এই প্রপোজে রাজি হইতে পারে না হইতে পারে, আমার ভিতরে এতটা গুরুত্ব নাই, আমি এতটা কেয়ারলেস না। তখন আমি বিকালে গোসল টোসল খেলতে গেছি। তো উনি আবার বলছে যে আমার ফোন দিও না, ওনার বাবা ওনার আম্মুরে উনি অনেক ভয় পায়, তো এই কারণে ফোন দিতে মানা করছে। কিন্তু আমি উনি যখন গিয়া আসছে ওনার বাড়িতে, তো আমি আমার বলছে যে ফোন না দিতে। আমি বলছি ঠিক আছে আমি আপনার ফোনে দেবো না যান। তো উনি গিয়ে উনি ফোন দিয়েছে আমার, বলতেছে আমি এসে বুঝছি এই সেই বুঝাইতেছে ওনার আম্মুর মোবাইল থেকে। ওনার আম্মুর নাম্বারটা এখন আমার কাছে আছে। তারপরে ফোন দিয়ে বলতেছে এই সেই। পরে উনি আমারে শুধু এতটুকুই বলছে, আমি ভাবছি আর ফোন দিব না, ওনার মারে অনেক ভয় পায়। উনি কি করছে আমার ফোন দিতে মনে হয় এই বিকালটায় আমি খেলার টাইমটাই 3-4 বার ফোন দিয়েছি। তখন আমি বললাম যে কী হয়েছে ওনার হঠাৎ, উনি তো ওনার বাড়িতে গেলে ফোন দেয় না। তখন ওনার বাড়িতে গেলে ফোন দেয় না এই ভাইবা আমি রাত্রে ঘুমাইতে গেছি, হঠাৎ রাত্রে ফোন দিছে আমার, প্রায় তখন 10টা 10:30 বাজবে। ফোন দিছে, আমি ঘুমের ভিতরে ফোন ধরতেছি না, অনেকগুলো ফোন দেওয়ার পরে ফোনটা ধরছি, আওয়াজ আসতেছে হঠাৎ, মানে ফোন ধরা না ধরা এরকম আর কি। আমি ঘুমে ফোন ধরছি, পরে বলতেছি কি তুমি ঘুমিয়ে গেছো? আমি হ্যাঁ। ওঠো বাইরে যাও, এসি কথা বলবো আমার সাথে। তো আমি জানি যে ওনার আম্মুরে উনি অনেক ভয় পায়, আমার সাথে কথা বলবো না সিরিয়াসলি। বলতে ডাটা অন করো, তোমার কল দিতেছি। আমি বলতেছি না আমি ঘুমাবো, আমার ঘুম আসতেছে অনেক, কারণ আমি কিন্তু সিরিয়াস ছিলাম না তখনও, দুষ্টামি আমি সকল উনি তো বুঝবে বিষয়টা। তখন কী করলো আমার মানে ঘুম থেকে উড়ে ছাড়লো। তারপর আমি কী করলাম, উঠতে চাই না অনেকক্ষণ পরে উঠছি। উঠার পরে বাইরে গিয়ে আমাদের পাশে বাড়ির পাশে গাটলা যেয়ে বসছি। তখন বৈশা কথা বলতেছি, তখন উনি আমার বলতেছে দেখো এরকম তুমি কি আমার সাথে দুষ্টামি করছো? আমার বলতেছে আমি ওনার প্রপোজ করছিলাম, যে আমি বলছি কি দুষ্টামি, কোথায় দুষ্টামি করলাম? কই যে প্রপোজ করছে এসে। আমি না আমি তো আপনার প্রপোজ করলাম। পরে উনি আমার বলতেছে দেখো আমি আজকে সারাদিন খাইতে পারি না, ঘুমাইতে পারি নাই, এক কথায় মানে উনি কিছু করতে পারে না এই প্রপোজের পরে। আমি আমার বিয়ার জগতে 7 বছরে আমার এমন হয় নাই। বিয়ের বয়স 7 বছর? হ্যাঁ, তার কখনো এমন লাগে নাই। আমি যখন প্রপোজ করছি তখন আমি তো বলতেছি তো এখন কি হয়েছে, এখন ঘুমান, আমার ঘুমাইতেছে। আমার কিন্তু চোখে অনেক ঘুম। উনি আমার ডাকছে, বাইরে উঠে নিয়ে আসছে, আমি ঘরে বাবা মা আছে এই জন্য বাইরে আসছি। পরে বসে কথা বলতেছি, তো ওনার সাথে উনি কথা বলতেছে। উনি এই দিনের কাহিনীটা আমার কাছে আরও বেশি মানে আমার মনটা আরও আউলে দিছে। উনি আমার বলতেছে দেখো আমি ঘুমাইতে পারতেছি, মানে আমার ঘুমে আসতেছে না আজকে সারা রাত্র। উনি ওই দিন আমার সাথে রাত 2টা পর্যন্ত কথা বলছে, 2টা 2:30 পর্যন্ত। আর আবারও আমার তো ঘুম চোখে, আমার জোর করে চোখ মুখ টুক ধুয়ে মানে ফোনের ভিতরেই এই করবো, হাত কেটে নেবো, এই করে নেবো, এই করে নেবো, মুখ ধুইতাম, কথা বলবো এই। তো ওনার এটা তার আমার কাছে আমি হয়তো দুর্বল হয়ে যেতাম, তার হাত কাটার কথা শুনলে আমার খারাপ লাগতো, তো আমি তার কথাটা শুনতাম এরকম। মানে এটাতে আপনাকে বারবার ব্ল্যাকমেইল করতো? এরকমই ছিল। তখন উনি আমার বলতেছে দেহ সত্যি এনামুল আমি কিন্তু পাগল হয়ে গেছি আজকে সারাদিন, আমি যে কাজের জন্য আসছি এটা করতে পারি না, এই সেই। ওনার ভাইয়ের সাথে কোথায় জানি গেছে কি কাজের জন্য, কয় আমার খুব খারাপ লাগতেছিল, আমি খাইতে পারি নাই ভালো করে আজকে, তাছাড়া আমার ঘুমাইতেছে না তোমার এই কাহিনী। তো আমি কি হয়েছি এমন ঘুমান, পরে আমার ছাড়তেছে না। উনি একা একটা রুমে কথা বলতেছিল, আমি বলছি আপনার বাবু কই, পরে বলতেছে ঘুমাইতেছো। তার মধ্যে স্কুলে মোটামুটি স্যাররা কিছুটা সন্দেহ প্রবণ হয়ে গেছে, কারণ উনি আইসা পড়তো স্কুলে মাঝে মাঝে, স্কুলে চলে আসতো। উনি স্কুলে আসতে রেগুলার ওরা বাচ্চারা নিয়ে, কিন্তু উনি আমার ক্লাসে মাঝে মাঝে চলে আসতো, এই কারণে স্যাররা মোটামুটি সন্দেহ করতো। কথাবার্তার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ঘুমানোর পরে উনি কিন্তু 1 সপ্তাহের জন্য বেড়াইতে গেছে। উনি বলছে আমি 1 থেকে 1.5 সপ্তাহ থাকবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু উনি আবার ফোনও দিবে না বলছে, কিন্তু ফোন দিয়ে লাইছে, মানে উনি একদম হয়ে গেছে। তারপর আমার এর পরের দিন ফোন দিতে আবার, তো আমি বলতেছি আমি আর ফোন দিতেছে, পরে আমি ঘুমাইছি রাত্রে, সকালে উঠছি ফোন দিচ্ছে, কথা বলতেছে যে উনি কি জন্য আসছে। পরে রাত্রে আমার বলতেছে আমি চলে আসবো বাড়িতে, আমার ভালো লাগতেছে না, এক কথায় উনি চলে আসবো বাড়িতে, কি লেগে ভালো লাগতেছে না, আমার হ্যাঁ ভালো লাগতেছে না, তোমার দেখতে ইচ্ছে করতেছে এই সেই। তো আমি কই না বেড়াইতে গেছেন 1 সপ্তাহের জন্য, যা থাকেন, আমি আবার এদিকে স্কুল করতেছি, ক্লাস করাইতেছি, 1 সপ্তাহের জন্য বেড়াইতে গেছেন থাকেন, অসুবিধা নাই। কয় না আমার ভালো লাগতেছে না, আমি পারুম না এই সেই। তখন চলে আসছে উনি আবার যাওয়ার সময় একটা সিম দিছিল আমার কাছে, যত ঝামেলা এই সিমটা, ওনার সিমটা দিছিল 707। ওই সিমটা আমি বাড়িতেই না আমার পকেটে রাখছি, সিমটা কোথায় জানি পড়ে গেছে, মানে খেলার মাঠের এদিকে আশেপাশে হয়তো পড়ে গেছে, আমার খেলায় দিচ্ছে না, কোথায় পড়ছে আমি বলতে পারতেছি না। তখন আমি বাড়িতে এসে সিমটা পাই না, তখন উনি আমার বাড়িতে আসছে,
তো ওনার নাম্বার তো সবাই কল দিত, ওনার একটা নাম্বার দিত 666 লাস্টে, ওটাতে সবাই কল দিত। তখন উনি বিরক্ত বোধ করতো, তখন উনি ওই সিমটা শুধু আমার লেগে চালু করছে। শেষমেশ তার সাথে আমার রিলেশন হয়ে গেছে। রিলেশন হওয়ার পরে আপনার যখন এক পর্যায়ে রিলেশনটা চলতেছিল, তখন আমরা মানে চলে যাবো এরকম কোন একটা পর্যায়ে, মানে আমার ভালো লাগতেছিল না। উনি স্বামীর সংসারে আছে, ওটা আমার কাছে খারাপ লাগতো। মানে পর্যায়টা এমন হয়ে গেছে যে আমি সিরিয়াস, আপনি সিরিয়াস হয়ে গেলেন। হ্যাঁ আমি ভাবলাম যে পৃথিবীতে এরকম অনেক ইতিহাস আছে, আমি তো সিম্পল, আর অনেক ইতিহাস আছে প্রেমের ক্ষেত্রে, আমি সিম্পল একটা ইতিহাস গড়াইলে কিছু হইব না, আমার মনে হইতো এটা মনে হইলো। তার আগে অনেক কিছু হয়ে গেছে, অনেক কথা যেটা বাকি রেখে গেছি আমরা। তার যে ওই সিমটা দিয়ে দিয়েছিলাম তার সিমের বদলে আমি একটা তার সিম দিয়েছিলাম, এই জিনিসটা সবচেয়ে বড় ইয়ে ছিল, ফ্যাক্ট। প্রিয় শ্রোতা, বিরতি নিবয়ে পর্যায়ে আরো একটি, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4-এ। আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি। এই জিনিসটা বিষয়টা উনি জানছে কিভাবে, এটাই ভয় পেয়ে গেছে। উনি আমার বলতেছে না বলে আমি এমনি জানছি। আমার অন্যবারই ভাবি সাধারণ, ওনার আমার বড় ভাই শাহজাহান, ওনার স্ত্রী, উনি বলতেছে না তোমার নামে এই কথা শুনছি, এই মানে তুমি নাকি এরকম দেখেও। আবার আমি বিশ্বাস করতে পারলাম না, এটা কেমনি শুনলো উনি, এমনি একদম মোটামুটি সব বলতো। তখন আমি ভয় পেয়ে গেছি। পরে সাথে সাথে আমি রেডি হয়ে, আমি আর ওই দিন ক্লাস করাতে যাই না স্কুলে, স্কুলে আমি সরাসরি আমার গেছি, আমি ঢাকা যাবো। ঢাকা গেছি, আমার তো খুব খারাপ লাগতেছে। তার সাথে কিন্তু আমার রিলেশন চলে তখন। তো আমি তার বলতেছি আমি ঢাকা চলে যেতেছি। তো ওই বলতেছে আচ্ছা ঠিক আছে, কী লেগে যাবে। আমি আর তখন বলছি কিনা জানি না, তখন আমি ঢাকা চলে আসছি। আমি বলছি আমি ঢাকা চলে যাই। তখন উনি আমার দেখছে, বলছে যাওয়ার আগে আমার সাথে দেখা করো। তখন আমি একটা ভাঙনা দিয়ে স্কুলে গেছি, ওনার সাথে দেখা করে চলে আসছি। আমি ঢাকা আসছি আর আমার ভালো লাগতেছে না, কারণ আমি অল টাইম 12টা পর্যন্ত কথা বলতাম। কথা বলতে বলতে মাঝে মাঝে ওনার সামনে চলে আসতাম, আমি একদম ওনাদের বাড়িতে চলে আসতাম। এমনও গেছে ওনার সাথে সাথে কথা বলতে বলতে একবার ওনার সামনে চলে আসতাম। উনি বাইরে দাঁড়ায় কথা বলতো, রাত 10টা বাজে এরকম। মাঝে মাঝে উনি সবাই ভাবতো যে ওনার স্বামীর সাথে কথা বলে, এরকম কথা বলতো। তো ওই যখন ওনার সাথে কথা বলতাম, তার আগে অনেক সিরিয়াস কিছু হয়ে গেছে এর আগে। তারপরে আমি কথা বলতে বলতে যাই ওখানে যাইতাম গা, আমি প্রজেক্টটা বা হাঁটতে হাঁটতে। তারপর আমি ঢাকা আসছি, আমার ভালো লাগতেছে না। আমি কোন একটা বাহানা দিয়ে আমার কইতেছে আমার ভালো লাগতেছে না, আমার শরীর এত খারাপ হয়ে এসে, মানে আমার মনটা কেমন জানি খারাপ হয়ে যায় একদম। আমি কিছু খাইতে পারি না, ঢাকা আসছি আর চলে গেলাম আবার বাড়িতে আসার পরে তার মাঝে আবার আমার ওই জিনিসটা আবার চলতেছিল, কথাবার্তা আবার ঠিক মতো চলতেছিল। তখন ভাবলাম যে চলে যাই। তখন উনি একদিন বাজারে গেছে ওনার বাড়ি থেকে বাজারে আসছে, আমি আমার ফোন দিয়ে নিছে যে বাজারে যাওয়ার জন্য। তো আমি গেছি, আপনার বাজারে গেছি। উনি আবার ওনাদের বাড়িতে গেছে, ফোন ধরতেছে না। তো ওনার সিম একটা হারাইছি, ওই জন্য তার আগে আমি একটা সিম কিনে দিয়েছিলাম। সিমটা আমি 2 থেকে 3 দিন ইউজ করছি, 3 দিন ইউজ করে ওনার দিয়ে দিছি। কারণ ওই সিমে উনি আমার কাছে দেয় না এক কথায়। উনি বলছিল যে সিম ওনার মা রেখে দিছে, আবার উনি বলছে যে হারাই ফেলছে, আবার বলছিল চার্জ থেকে কেউ খোয়াই নিয়ে গেছে, এরকম ওনার বাড়ি থেকে রেখে দিছে। তা এই কারণে আমি আর সিমটা চাই নাই। তো ওই সিমটা হারানি গেছিলো। তখন আবার সিমটা যখন আমি দিছিলাম, তার ওই সময়টা আবার আমার মোবাইলে অনেক ব্যালেন্স ছিল, প্রায় 300 কেনার পরে অফার ছিল। ওই সিমটাতে কথা বলে উড়াইয়া তারপর ওনার কাছে দিয়ে দিয়েছি সিমটা। তখন উনি ইউজ করছে সিমটা, ইউজ করার পর উনি বলছে এই হারা গেছে। তারপরে আমি আর এত গুরুত্ব দিই না সিমের প্রতি। তার মাঝে ওনার সাথে কথা হইতেছে। আমি গেছি কোথায়, আপনার ওই যে গেছি বাজারে আসছি। বাজারে আসার পরে উনি ওনার সাথে আমি রাগ হয়ে বাজারে আসছি। আমি রাগ করছি, কথা হই না, ফোন ধরি না ওনার সাথে, ফোন ধরি না। বলছি যে না থাক, আপনার কথা নাই। আপনার ওনারা আবার আরেকটা সিম দিছি, আমি সিমটা হারাই ফেলছে। কোনো এক ভাড়া দিয়ে আরেকটা সিম নিছে রবি। তখন ওই সিমটাতে বলতেছে আমি বলছি না, আপনার সাথে আমার কোনো কথা নাই। তার মাঝে আবার একটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গেল, যাক ওখানে যাওয়া হয়েছে। তারপর গেলাম আপনার ওখানে গেছি। তো তার আগে আমি আমার মোবাইলটা ভেঙে ফেলছি, আমার টাচ মোবাইলটা ভেঙে ফেলছি ওনার সাথে রাগ করে। এই মোবাইলটা ভাঙার পরে তো আমার আর মোবাইল নেই, তখন আমি কথা বলতে পারতেছি না। তো উনি পাগল হয়ে গেছে একদম। উনি তো বলতেছে উনি পাগল হয়ে যাবে, এরকম বলতেছে, কথা বলতে পারতেছে না। তো আমি বললাম তো এখন কি করার। এই আপনাদের এই ঘটনাটা আপনাদের এলাকাতে সবাই জানে, তাই না? তো এটা জানাজানি হলো কিভাবে? জানাজানি হয়েছে আপনার এই বিষয়টা, আমি যখন অসুস্থ হয়ে পড়ি যে আমরা চলে যাবো, আমি একদিন চলে যাইতে চাইছিলাম, কিন্তু আমি আমার জন্মসন্ধানের জন্য যখন গেছিলাম, তখন আমার ব্রেন এলো যে আমার সার্টিফিকেট আমার বয়সের সাথে আসতেছে না। তখন উনি রেডি হয়ে একবারে চলে আসছে, ও যাইবো, এই জন্য আমি আর কেয়ার করি নাই। আমি বলছি থাক, উনি আসলে বাড়িতে চলে আসবো। যদি বাইরে আসে, ওর বাবার বাড়ি থেকে আসে, তাহলে উনি বাড়িতে চলে আসবে, এই বাড়িতে চলে আসবো। তাহলে আমি ওই দিন শুক্রবার ছিল, তখন আমি কি করছি ওনার জন্য আমি ভাবছি উনি বাড়িতে চলে আসবো, কারণ আমার সার্টিফিকেট আসে না। আমি 2000 টাকা বেলা করছি চেয়ারম্যান অফিসে গিয়ে, বলছি যে আমি তোর অনেক টাকা দেবো, আপনি আমার আইডি কার্ডটা এটা করে দেন। আপনার সার্টিফিকেট আসে নাই বলে আপনি ওনাকে নেন নাই? না,
এটা সম্ভব না, অন্য মামলা হয়ে যাবে না আমার নামে। আচ্ছা, আমি তো ওই টেনশনে ছিলাম। যদি কিন্তু ওনার- মামলা হয়েছে আপনার নামে, কিভাবে মামলা হয়েছে? না, আমি ভাবছিলাম যে মামলা হয়ে যাবো, কারণ ওনার নিয়ে গেলে কিডন্যাপিং মামলা হতে পারে, তাছাড়া অন্য কিছু ভাবে মামলা হতে পারে। কোথায় যাবেন, কি করবেন, এগুলো ফিক্স ছিল? ওইটা আমার মাথায়, ওনাই একটা প্ল্যান করছে। উনি বলতেছে যে তুমি ঢাকা চলে যাবে, তারপরে আমি 1 সপ্তাহ পরে চলে আসবো, এরকম ওনার প্ল্যান। কিন্তু আমার প্ল্যান ছিল আমি ঢাকা আসবো না, আমার প্ল্যান ছিল অনেক দূরে, এরকম একটা। তখন মানে আমি তো লাভ ইজ ব্লাইন্ড যেটা বলে, একদম অন্ধের ভিতরে ছিলাম। আচ্ছা, কয় মাস আগের ঘটনা এটা? এটা আপনার ফেব্রুয়ারি। ওকে। আর শেষমেশ আপনাদের দেখা সাক্ষাৎ আর হয়নি, মানে আপনারা প্ল্যান করেছিলেন বের হয়ে যাওয়ার, কিন্তু প্ল্যানটা হয় নাই, শুধুমাত্র আপনার প্ল্যান হওয়ার মতে উনি চলে আসছিল, আসার পরে উনারে আমি আর পাই নাই, মানে আমি আর যাই নাই। তখন উনি আবার রিটার্ন করছে অন্য বাড়িতে, আমরা বলছে যেটা যে এইছে আপনার। তারপর ওনার হাজব্যান্ড এটা জানে না, তখন কি তারা তো কেউ কিছু জানে না তখন। ওনার হাজব্যান্ড আজকে জানে এই ঘটনাটা, বিষয়টা জানে? অবশ্যই জানে। জানার পর ওনার হাজব্যান্ড কি করেছে, ওনার বর্তমান কি অবস্থা? ঠিক আছে, মেনে নিয়েছে? অবশ্যই মানতে হবে তার। হ্যাঁ, মেনে নিয়েছি। মানতে হবে কেন? মানতে হবে বলতে আমাদেরকে তো কেউ এরকম ধরে নাই যে এটা আমি ওনার সাথে কিছু করছি, এরকম ভাবে যে কেউ ধরে নাই। আপনাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক ছিল না যেটা আপনি বলছেন আগাগোড়া? আপনাদেরকে নিয়ে কোনো সালিশ বসা, কোনো কিছু বসা? এটাই তো মেন বললাম তো, সালিশ বসেছে? সব ঠিক হয়েছে, সব কিছু। সালিশে কি হয়েছে? সালিশে ছিলেন আপনি? হুম। ওই মহিলা ছিল? না, উনি ছিল না, শুধু আপনি বসেছেন। আর ওই পক্ষ থেকে কে ছিল? ওনাদের পক্ষ থেকে সবাই ছিল। ওনার হাজবেন্ড ছিল? সবাই ছিল। তারা অভিযোগ করছে আমরা নাকি ফেসবুকে তার নামে, তার ওয়াইফের নামে এরকম বাজে একটা ইউজ করছে। তারপরে কি দাঁড়ালো? সালিশের বিচার কি হলো? শালি বিচার আমরা তো চুপ থাকতে হয়েছে। এনে আমরা যদি কথা বলি তাহলে কথাটা বাইরে লয়ে যাইব, কারণ আমার কাছে এই সিমটা নাই। এটা আমি 1000বার প্রমাণ করতে পারবো, আমি আপনার কাছে আজকে প্রমাণ করতে পারবো এই সিমটা আমার কাছে নাই। তারা যে সিমটার কথা বলতেছে, তারা বলছে যে এই সিমটা অফ হয়ে গেছে, কিন্তু বিচার হইতেছে কিন্তু ওই ফেসবুকে, কিন্তু ওই বিচারটা হয় নাই। যে তার কারণে আমার ভালো লাগছে, আমি থাক ওনারা ছাড়া দিব, যদি কথাটা ভাইরাল হয় ওনারা ছাড়াছাড়ি হয়ে যাবে। আমার আব্বু আমার বলছে বিচারের আগের দিন আমি বাড়িতে যেতে পারি নাই, এই ঝামেলার কারণে মামলাটা হয়ে গেছে। আমার আব্বু আমার বলছে কে মামলা করেছে? উনি বলতে কে? এই মহিলা আপনার এগেইনস্টে? আমার এগেইনস্টে মামলায় কি করেছে? কিসের মামলা দিয়েছে? এইটাই তো আমার সবচেয়ে কষ্টের বিষয়। আমি মামলাটা হইছে আপনার প্রথমে শুনছি নারী নির্যাতন মামলা করবে আমার নামে। নারী নির্যাতন, হ্যাঁ। তারপর তাও তাদের অনুরোধে। পরে নারী নির্যাতন মামলার জন্য কোনো অভিযোগ নাই, সাক্ষী প্রমাণ নাই। তারপরে একটা জিনিস বার করছিল, আমি ঈদের পরে বাড়িতে আসছিলাম, ঈদ করি না বাড়িতে, ঈদের পরে আসছিলাম, আমি নাকি তাদেরকে মারতে গেছিলাম, এরকম সেরকম। মামলাটা কিসের হয়েছে এটা বলেন? মামলাটা হইছে আমি টিজিং করতাম ওনারে, আমি ব্ল্যাকমেল করছি। তারপর আমি একটা বকাটে ছেলে সাথে আমার সিমটা পাওয়া গেছে, এরকম আইসিডি আইনি মামলা হয়েছে। তার উপর অনেকগুলো